Yes, জি sir. স্যার। Yes, জি sir. স্যার। Thank you, sir. এটার উপর স্টাডি করেছেন? স্যার রমজান মাস তো একটু কষ্ট হয় স্যার, টাইম টাইম ম্যানেজ করা। তারপরও স্যার মানে খুব শুরু করছে স্যার, এখনো শেষ করতে পারিস না। আচ্ছা, স্টাডি করতে হবে। আচ্ছা, আজকে একটু আমার লেট হলো ক্লাসে আসতে, আমার এখানে একটু ইলেকট্রিসিটি ছিল না, এই কারণে একটু জাস্ট জয়েন করতে লেট হলো। তাহলে আমরা শুরু করে দিই, হ্যাঁ? কি বলেন জি স্যার। জি পার্টিসিপেন্ট? স্যার। জি, ইনশাল্লাহ। 100 অ্যাবাভ, 100 অ্যাবাভ। আচ্ছা, জাস্ট মানে বিফোর স্টার্টিং কিছু জিনিস আমি একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনাদের এই কোর্সটা তো অলরেডি এখন ফার্স্ট চ্যাপ্টার দিয়ে বুঝে ফেলছেন যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার আহ, একটা ল রিলেটেড, কমপ্লায়েন্স রিলেটেড, হ্যাঁ, তাই না? যে একটা অর্গানাইজেশনের কোড অফ কন্ডাক্ট অর ডিসিপ্লিন, যেটা অর্গানাইজেশনকে সাস্টেনেবল করবে, অর্গানাইজেশনকে লং রেঞ্জে মানে লং টার্মে প্রফিটেবল করবে। তো সেই ধারণাটা তো আমরা পেয়েছি। এখন এই জায়গাটা আরেক মানে আপনারা যে বিজনেস ল করছেন, সেখানে কিন্তু কোম্পানি একটা খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, আসলে দুইটার ব্ল্যান্ডিং এই আপনি দেখবেন যে পরীক্ষায় পাবেন। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করে দেখলাম যে সেই জায়গাগুলোতে দুইটাকেই ব্ল্যান্ডিং করেছে। তো সুতরাং এই জায়গাটাতে শুধু যদি এটার উপর ডিপেন্ড হন, দেখা গেল যে পরীক্ষায় কিছু কিছু জিনিস আসবে যেটা তখন মনে হবে এটা তো ওই কোর্সে আছে বাট পড়া হয়নি। এই কারণে আমি একদিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি মানে টু কোয়ালিফাই টু পাস ইন দ্য এক্সাম আপনাকে একটা সাস্টেনেবল কোয়ালিটি মেনটেন করতে হবে। যে প্রত্যেকটা জিনিসের বেসিক জিনিসগুলো, যেমন কোম্পানি অ্যাক্টের কিছু গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, যেমন হচ্ছে আপনার বোর্ড অফ ডাইরেক্টর নিয়ে আর অডিট নিয়ে। তো এগুলো শুধু এখন না, পরবর্তীতেও পাবেন। যেমন অডিট কোর্স যখন পাবেন তখন আবার কোম্পানি একটা এই অডিটেড বিষয়গুলো চলে আসবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ওই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খে ভাবেন, টু দা পয়েন্টে জাস্ট জিনিসগুলো আয়ত্ত করে নেবেন। তাহলে দেখা গেল কখনো বিজনেস লতে লাগবে, কখনো কর্পোরেট গভর্নেন্সে লাগবে। ঠিক আছে? জি স্যার, আগে তো ইথিক্স, সুপার। কর্পোরেট গভর্নেন্স আর বিজনেস ল টোটাল মিলে একটা সাবজেক্ট ছিল আগে স্যার, আমি যদি ভুল না করি। এখন হ্যাঁ, আলাদা হয়েছে। হ্যাঁ, এখন আলাদা হয়েছে। এখানে কি কেউ আছেন যে আগে এক্সাম দিয়েছেন আবার ক্লাস করছেন এখন, এরকম কেউ আছেন যে এই কোর্সে, গভর্নেন্স কোর্সে? এরকম মেবি কেউ স্যার নেই? আমরা আমরা সব নতুন স্টুডেন্ট মেবি, যারা নিউলি আচ্ছা, অ্যাডমিটেড এই সেশনে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটা শুরু করেছিলাম, তাই না? যে আসলে অ্যাকচুয়ালি আমরা কর্পোরেট গভর্নেন্স এর কনসেপ্টটা যে নিয়ে আসছি, এই কনসেপ্টটা অর্গানাইজেশনে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে অর্গানাইজেশনে তার এক্সিস্টেন্সটা থাকবে, সেটাই হচ্ছে মেকানিজম। সেটা আমরা শুরু করেছিলাম। তো শুরু করতে যেয়ে আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড 2018, যেটা আমি অনেক আর্লিয়ারই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখান থেকে কিছু জিনিস পড়েছিলাম বাট আমি একটু সুইফটলি গিয়েছিলাম। কিন্তু আমি আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলাম যে সেখানে একদম মানে লাইন টু লাইন, টু দা পয়েন্টে আমাদের না জানলে হবে না, কারণ কেস স্টাডি গুলো এরকম আসছে যে আমাদেরকে সেটা ওইভাবেই জানতে হবে। এই কারণে আজকে আমি যেটা ভেবেছি যে আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এইটাই একটু ভালো করে পড়বো। দেন এর সাথে আরো যেগুলো সিলেবাসে আমাদের আছে সেগুলো আমরা দেখব। কিন্তু এই কোডটা, কর্পোরেট গভর্নেন্স কোড 2018, এটা লাইন টু লাইন একটু ভালো করে আমরা দেখবো, কারণ ওই জায়গাটা থেকে লাইন থেকে কোশ্চেন হয়েছে। সো আমাদের ওটা একটু ভালো করে আমরা দেখবো আশা করছি। স্যার, এই এটা কি কারণে আমি আইসিএমএবি সেটাকে আর ম্যানুয়ালটা থেকে আপনি পড়াচ্ছেন? উম, না, এটা ম্যানুয়াল না।
আমি অ্যাকচুয়ালি ম্যানুয়াল থেকে যে হেল্পটা নিয়েছি সেটা হচ্ছে যে আপনার সিলেবাস, ম্যানুয়াল তো বেসিক্যালি সিলেবাসকে কভার করেছে। আপনার সিলেবাস যেটা দেখবেন সে আপনি এখন যেটা পড়াবেন এটা আমরা ম্যানুয়ালি কোথায় পাবো হ্যাঁ, স্যার, যদি বলতেন তাহলে আমরা, আচ্ছা, ম্যানুয়াল আছে হ্যাঁ আমাদের হ্যাঁ, কাছে, একটু আমি দেখি। বলছি আমি বলছি আমি বলছি কর্পোরেট গভর্নেন্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এটা হচ্ছে আপনাদের সিলেবাস। ম্যানুয়ালে যেটা করেছে সেটা হচ্ছে যে এই যে ডিটেইল কন্টেন্ট যেটা আছে, এই কন্টেন্ট গুলো নিয়েছে কনসেপ্ট অফ কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স থিওরি, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে তারা ম্যানুয়ালটা করেছে। এখন আমরা যখন ক্লাসে পড়ছি তখন আমরা এরকম ভাবে শুধু পড়ছি না, আমরা একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে পড়ছি। ঠিক আছে, যেমন কর্পোরেট গভর্নেন্স মেকানিজমের ক্ষেত্রে এখানে যে টপিকস, যে ইস্যুগুলো, যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কাভার করার জন্য আমাদের কর্পোরেট গভর্নেন্স কোডটা লাগবে। তো কর্পোরেট গভর্নেন্স কোড ম্যানুয়ালের রেফারেন্স আকারে আছে আমি যতটুকু দেখেছি। প্রথমে লার্নিং ম্যানুয়াল, দেয়নি, কোডটা দেয়নি, তাই না? আচ্ছা, ম্যানুয়ালে মানে আছে, এই যে 3 নম্বরে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন 2018 কর্পোরেট গভর্নেন্স কোড ম্যানুয়ালে দিয়ে দিয়েছে। তো আমাদের যেটা দেখলাম কোশ্চেনটা এরকম হয়েছে যে এই কোড থেকে, কোডের ইস্যুগুলো নিয়ে, আর কোম্পানি অ্যাক্ট, এখানেও দেখেন কোম্পানি অ্যাক্ট কিন্তু বলে দিয়েছে, কোম্পানি অ্যাক্ট বাংলাদেশ 1994, মিনিস্ট্রি অফ কমার্স। বাট কোম্পানি অ্যাক্টটা আমি এখানে ওইভাবে পড়াচ্ছি না, কারণ যেহেতু আপনাদের বিজনেস লতে কোম্পানি একটা খুব ভালো করে পড়বেন, এই কারণে আমি এই জায়গাটাতে কোম্পানি অ্যাক্ট পড়াচ্ছি না। বাট কোম্পানি অ্যাক্টের ইস্যু, কিছু কিছু ইস্যু জিনিস চলে আসছে, সেগুলো আমরা শেয়ার করব। ঠিক আছে, আচ্ছা, তো এই কারণে আমরা কর্পোরেট গভর্নেন্স কোড, এটা তো সবার কাছে আছে, এটা আছে না সবার কাছে? আছে। এটা নাই। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা আমি এর আগে আপনাদের গ্রুপে দিয়েছিলাম। স্যার হুম, আপনি স্যার শেয়ার করেছিলেন আমাদের যে হ্যাঁ শেয়ার গ্রুপে শেয়ার করেছেন, করেছিলাম। তো আমরা ওখান স্যার থেকে হ্যাঁ স্যার হ্যাঁ পেয়েছি, অনেকে হয়তো বা স্যার মিস করেছে। হ্যাঁ, অনেকে মিস করেছেন, তাহলে একটু কাইন্ডলি। দিলে আমাদের জন্য ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস শেষে আমি আবার দিয়ে দিব। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। হুম হুম। আর আপনাদের মধ্যে থেকে গ্রুপের অ্যাডমিন তো মনে হয়নি, অ্যাডমিন এই মানে এই গ্রুপের অ্যাডমিন কি আইসিএমবি থেকে? সেক্ষেত্রে এই জিনিসগুলো পিন করার সুযোগ থাকলে পিন করে রাখলে ভালো হয়। আলটিমেটলি এই কয়েকটা জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, আমি আজকে ক্লাস এই শেষে জায়গায় অ্যাডমিন স্যার আবার আমি এটাকে শেয়ার আইসিএমএবি করবো। আইসিএমবি, আচ্ছা, ডিরেক্ট। ঠিক আছে, সমস্যা নাই। আমি ইয়া করব, ক্লাস শেষে আবার আমি শেয়ার করব। আচ্ছা, এখন আর কিছুটা কনসেপ্ট স্যার, আমরা স্যার একটু শেয়ার 30 করেছি, সেকেন্ড নেবো যেমন স্যার। একটা কোয়েরি আছে আমার, এই যে লেভেল অফ স্টাডি রিকোয়ার্ড যেটা, ওখানে ইউএপি এএল এগুলো দ্বারা কি বোঝায় স্যার, যদি একটু বলতেন। ওইটা গতদিন আমরা শেয়ার করেছি, গতদিন আমরা শেয়ার ওকে করেছি। স্যার, আমি বুঝ করে গেছি। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, এই সিলেবাসে এই যেগুলো, তাই না? এই যে ইউতে আন্ডারস্ট্যান্ডিং, আর্টতে রিমেম্বারিং, এপিতে অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং, ডিসিশন মেকিং আর দ্য 7 লেভেলস অফ লার্নিং ডেভেলপ বেসড অন ব্লুমস ট্যাক্সোনমি। তো এইটা একাডেমিক এডুকেশনের একটা স্ট্যান্ডার্ড, সেটাকে বলে ব্লুমস ট্যাক্সোনমি। এটা একটা প্যাডাগজি। তো এই জায়গাটা থেকে আপনার মানে যে কনসেপ্ট গুলো, সেগুলো কিছু কিছু জিনিস আপনাকে রিমেম্বার করতে হবে। যেমন হচ্ছে যে নাম্বার অফ ডাইরেক্টর, তা নাম্বার অফ ডাইরেক্টর মিনিমাম 3 জন থাকা লাগবে। তা এখন তাহলে এটা কি, এটা তো আপনার মানে রিমেম্বারিং এর বিষয়, এটা কি কোনো কনসেপচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়? বা ম্যাক্সিমাম নাম্বার অফ ডাইরেক্টর 20, বা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর 1/5, তো 1/5 ইটস এ ফিগার, তো ইটস এ রিমেম্বারিং ইস্যু, এটা আন্ডারস্ট্যান্ডিং ইস্যু না।
আন্ডারস্ট্যান্ডিং ইস্যুটা এরকম হতে পারে যে আপনি পড়লেন যে one person cannot hold both position like CEO and chairperson. একজন ব্যক্তি দুইটা পজিশন হোল্ড করতে পারে না, সিইও এন্ড দ্য চেয়ারপারসন অফ দ্য বোর্ড। এখন এটা আপনি পড়লেন, এটা আপনাকে পরে বুঝলেন। এখন যদি আপনাকে বলে দেয় যে মিস্টার এক্স ইজ এ পারসন হো ইজ দ্য চেয়ারপারসন অফ দ্য বোর্ড and another director of the board like to request the Mr. X to be appointed for the managing director or the CEO of the organization. Just share your understanding. এবার আপনি বলে দিবেন যে একজন ব্যক্তি তো থাকতে পারে না, আপনি আন্ডারস্ট্যান্ডিং করে দিলেন। অ্যাপ্লাইংটা আন্ডারস্ট্যান্ডিং এর আরেকটু আপার লেভেল, দেন এইভাবে অ্যানালাইজিং, দেন ইভালুয়েটিং। জাস্ট এগুলো হচ্ছে ব্লুমস টেকনোলজি। আপনার আহ, এই টপিক গুলো এভাবে সেট করা। এখানে দেখেন আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইভালুয়েটিং এরকম হবে, বাট আপনাদের এখন কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, যেটা আমি শেয়ার করেছিলাম একটা ক্লাসে, যেখানে 5টা লিডারশিপ স্কিল আছে, 5টা স্কিল আছে, কম্পিটেন্সি স্কিল ম্যাট্রিক্স যেটাকে বলছে। 5টা স্কিলকে কমপ্লাই করে দেন আপনার হবে, মানে কোশ্চেন হবে। তো সেখানে এমসিকিউ আছে, মাল্টিপল চয়েস মনে হয় আছে, ম্যাচিং ও মনে হয় আছে। আপনাদের সাথে শেয়ার করেছেন ওরিয়েন্টেশনে? ওটা ওভাবে বোঝা যাবে স্যার ওখানে। জি স্যার, আমি তো ওরকম একদিন শেয়ার চেষ্টা করবো। করলাম, আমি তো একদিন শেয়ার করলাম, সেদিন আপনারা বুঝেননি। ফার্স্ট ডেতেই মনে হয় শেয়ার করেছি। জি স্যার, বলেছিলেন। জি শেয়ার করছিলেন। আচ্ছা, কোডটা আমরা একটু দেখবো, দেখার আগে আচ্ছা ছোট্ট করে একটু জাস্ট রিক্যাপ করে আসবো যে বোর্ড অফ ডাইরেক্টর, এটা আমরা জানি, ঠিক আছে? আমরা এখানে দুইটা জিনিস দেখেছি, একটা বোর্ড অফ ডাইরেক্টর আর একটা দেখেছি ম্যানেজমেন্ট। তো কর্পোরেট গভর্নেন্স অ্যাকচুয়ালি এটার মেকিং, এটার এনশিওরিং, এটার আলটিমেটলি এটার রেসপন্সিবিলিটি হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। তো বোর্ড অফ ডাইরেক্টর বলতে আমরা কি বুঝি, এটা আমরা এর আগেও দেখে আসছি, জাস্ট আমি একটু রিক্যাপ করব। সেটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে একটা গভর্নিং বডি। তো বোর্ড অফ ডাইরেক্টরদেরকে গভর্নরও বলা যেতে পারে, কোনো কোনো বইতে বলেছে দে আর অলসো দ্য গভর্নর। তো দে আর আলটিমেটলি রেসপন্সিবল ফর ওভারসিং দ্য কোম্পানি ইন টোটাল। টোটালি একটা অর্গানাইজেশনকে দেখার দায়িত্বটাই হচ্ছে এই ডাইরেক্টর, বাট তারা এটাকে সিস্টেমেটিক ওয়েতে ভাগ করেছে। যেমন বোর্ড অফ ডাইরেক্টরের রোল কি হবে, আমি একটা ম্যাট্রিক্স দেখিয়েছিলাম, সেখানে ছিল তারা স্ট্র্যাটেজি ফর্মুলেশন ছিল, তারা স্ট্র্যাটেজি ফর্মুলেট করবে, তারা পলিসি মেকিং করবে। হ্যাঁ, এই দুইটা ছিল কি ফরওয়ার্ডিং, যে ফিউচার ওরিয়েন্টেড। আর প্রেজেন্ট আর পাস্ট ওরিয়েন্টেড কি ছিল? প্রেজেন্ট আর পাস্ট ওরিয়েন্টেড এর মধ্যে দুইটা জিনিস ছিল, একটা ছিল যে আপনার ওভারসাইট, ওভারসাইট দ্য ম্যানেজমেন্ট, তাই না? এরকমই ছিল না আমাদের ম্যাট্রিক্সটা? আপনাদের ওইটাতে শেয়ার করেছি, নেই, আমি একটু দেখে আসছি। স্যার সুপারভিশন অফ অ্যাকাউন্টেবিলিটি, সরি অ্যাকাউন্টেবিলিটি ছিল। অ্যাকাউন্টেবিলিটি কখন ক্রিয়েট হয়? অ্যাকাউন্টেবিলিটি কোনো পাস্ট অ্যাক্টিভিটিস থেকে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়। তো বোর্ড অফ ডাইরেক্টর অ্যাকাউন্টেবল হবে শেয়ার হোল্ডারদের কাছে। আরেকটা ছিল সুপারভিশন এক্সিকিউটিভ অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ যে ম্যানেজমেন্ট আছে, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট আছে বা ম্যানেজমেন্ট কমিটি আছে, সে তাদেরকে সুপারভাইজ করা। তো এটা একটা প্রেজেন্ট ইস্যু। তো বোর্ড অফ ডাইরেক্টরের যে ফাংশনটা, বেসিক ফাংশনটা হচ্ছে এই চারটেকে ঘিরে, একটা ফিউচার ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ওরিয়েন্টেড। ফিউচার কি, স্ট্র্যাটেজি ফর্মুলেশন ফিউচারকে সেন্টার করে, পলিসি মেকিং ও ফিউচারকে সেন্টার করে, whereas accountability
অলওয়েজ আসবে একটা পাস্ট একটা সিচুয়েশন, তার উপর অ্যাকাউন্টেবিলিটি আপনার থাকবে, আপনি অ্যাকাউন্টেবল। দেন সুপারভিশন অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসটা, আপনি যে পলিসি মেকিং স্ট্র্যাটেজি ফর্মুলেট করে সেটা এক্সিকিউট করবেন কাদের দ্বারা? এক্সিকিউটিভ যারা আছে তাদের দ্বারা, দ্যাট মিনস হচ্ছে সিইও যারা আছে তাদের দ্বারা, বা অন্যান্য যে ম্যানেজারিয়াল টপ লেভেলের যে ম্যানেজার আছে তাদের দ্বারা সেটাকে আপনি এক্সিকিউটিভ করবেন। এখন সেই জায়গাটা তো হচ্ছে যে তাদেরকে সুপারভাইজ করা। তো সেই জিনিসগুলো এটি হচ্ছে আমাদের বোর্ডের মেইন ফাংশন। স্যার ঠিক আমরা আছে। কি তাহলে বলতে পারি স্যার যে মানে যারা ম্যানেজেরিয়াল লেভেলে কাজ করতেছে বা ম্যানেজেরিয়াল শেয়ার হোল্ডারদের পক্ষে কাজ করতেছে, মানে তারাই বোর্ড অফ ডাইরেক্টর? যারা, না 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 না, যারা লাইক সিইও, বোর্ড ম্যানেজার অফ, আর আদার্স এক্সিকিউটিভ, মানে না 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 না, তাহলে আমি একটু জাস্ট পড়ে আসি। দেখেন, তারা বোর্ড অফ ডাইরেক্টর না। ঠিক আছে। বোর্ড অফ ডাইরেক্টর বেসিক্যালি হচ্ছে যে আপনার এটা একটা বডি যারা ডেফিনেটলি তাদের পক্ষে তো কাজ করবে, ডেফিনেটলি শুধুমাত্র শেয়ার হোল্ডারের পক্ষে কাজ না। আমরা তো দেখে আসছি, আমরা তো কর্পোরেট গভর্নেন্স যখন থিওরি পড়েছি তখন আমরা দেখে আসছি যে শুধুমাত্র শেয়ার হোল্ডার না, অল দ্য স্টেক হোল্ডার্স, স্টেক হোল্ডার, জি, বোধ। অল দ্য স্টেক হোল্ডার্স এর ফেভারে তারা কাজ করবে। এখন এই বোর্ড অফ ডাইরেক্টর নিয়োগ দেবে কে? বোর্ড অফ ডাইরেক্টর নিয়োগ দেবে হচ্ছে শেয়ার হোল্ডার। এজ এ রেজাল্ট দে আর অ্যাকাউন্টেবল টু দ্য মেম্বার। মেম্বার মিনস শেয়ার হোল্ডার, মেম্বার বলতে শেয়ার হোল্ডারদেরকে বোঝায়, তো মাঝে মাঝে আমি মেম্বারও বলবো। তো আলটিমেটলি বোর্ড অফ ডাইরেক্টর অ্যাকাউন্টেবল হচ্ছে শেয়ার হোল্ডার। এখন এই শেয়ার হোল্ডার ইন্টারেস্ট অ্যান্ড অ্যাজ ওয়েল এজ স্টেক হোল্ডার ইন্টারেস্ট এটা মেনটেন করতে যে তাদের কি করতে হবে? তাদের স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে, তাদের পলিসি মেকিং করতে হবে। এখন এই স্ট্র্যাটেজি ফর্মুলেট কিভাবে হবে? স্ট্র্যাটেজি ফর্মুলেট হবে একটা অর্গানাইজেশনের মিশন অ্যান্ড ভিশনকে কমপ্লাই করে। স্ট্র্যাটেজি ফর্মুলেট হবে একটা অর্গানাইজেশনের মিশন এন্ড ভিশনকে কমপ্লাই করে। আপনার অর্গানাইজেশনটা আজকে কি অবস্থায় আছে, আপনি ইন দ্য ফিউচারে কোথায় দেখতে চাচ্ছেন, টোটাল জিনিসটা রিফ্লেক্টেড হবে স্ট্র্যাটেজি ফর্মুলেশনে। নাম্বার ওয়ান। পলিসি মেকিং এ কি হবে? আপনার পলিসি মেকিং এর ক্ষেত্রে থাকবে যে একটা একটা এক্সিকিউটিভ কিভাবে নিয়োগ হতে পারে, একটা এক্সিকিউটিভের স্যালারি কেমন হতে পারে, বা এইচআর পলিসি কেমন হতে পারে। ঠিক আছে, এইচআর পলিসির ক্ষেত্রে বলি, এটা হচ্ছে পলিসি মেকিং এর ইস্যু। এখন এই যে স্ট্র্যাটেজি ফর্মুলেট করলো, তারা পলিসি মেকিং করছে, এগুলো আলটিমেটলি এই জবাবদিহিগুলো কার কাছে করবে? মেম্বার অফ দা অর্গানাইজেশন, দ্যাট মিনস শেয়ার হোল্ডার, তাদের কাছে তারা অ্যাকাউন্টেবল থাকবে বোর্ড অফ ডাইরেক্টর। এখন এই যে যে স্ট্র্যাটেজি ফর্মুলেট করেছে, মিশন এন্ড ভিশন করেছে, এগুলো যে করেছে, করার পর দেন হচ্ছে যে এগুলো তো ইমপ্লিমেন্ট করা লাগবে। ইমপ্লিমেন্ট কিভাবে করবে? ইমপ্লিমেন্ট হবে সুপারভাইজিং এক্সিকিউটিভ অ্যাক্টিভিটিস। তারা এই স্ট্র্যাটেজি গুলো সুপারভাইজ করবেন এক্সিকিউটিভ অ্যাক্টিভিটিস এর সাথে। যেমন এক্সিকিউটিভ কারা? আমরা চিফ এক্সিকিউটিভ বলতে পারি। তারপর অন্যান্য যে এক্সিকিউটিভস আছে তারা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবে, এগুলো আবার সুপারভাইজ করবে বোর্ড। ঠিক আছে। আচ্ছা, আমি ওই সেটা পড়ার আগে বোর্ডের আরেকটু ডিটেল আমাকে একটু পড়তে হবে, বুঝতে পারছি। সেটা হচ্ছে যে দেখেন এখানে বলছে স্যার আমার একটা কোয়েরি আছে যদি। শিওর শিওর প্লিজ। স্যার, প্রাইভেট লিমিটেড যারা, তারা তো শেয়ার ইস্যু করে না, মানে পাবলিকলি শেয়ার ট্রেড করে না, কিন্তু ওনাদেরও তো বোর্ড রাইট। অফ ডিরেক্টর থাকে, তাহলে ওই বোর্ড অফ ডিরেক্টরকে আচ্ছা কারা নিয়োগ দেয়? আচ্ছা, এখন একটু বলি। এই যে আমরা যত কিছু পড়ছি সব হচ্ছে লিস্টেড কোম্পানি, কোন একটা ক্লাসে বলেছিলাম, আপনি হয়তো মিস করেছেন। এনিওয়ে, তো এই যে রুলস অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর বা কর্পোরেট গভর্নেন্স কোড, কোম্পানি অ্যাক্ট ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ লিস্টেড এন্ড নন লিস্টেড। বাট হচ্ছে যে এগুলো এই কর্পোরেট গভর্নেন্স কোড এন্ড ডিসক্লোজার সবগুলো হচ্ছে লিস্টেড কোম্পানির জন্য। এখন একটা বলেছিলাম যে কিন্তু স্যার একজন আমার কোয়েরিটা ব্যক্তি হচ্ছে চেয়ার, আনলিস্টেড যারা, সরি স্যার, হ্যাঁ আনলিস্টেড হ্যাঁ যারা ওদেরও তো বোর্ড অফ ডিরেক্টর আছে, মানে কেন আছে বা কারা আছে, নিয়োগ দিচ্ছে তাহলে? হ্যাঁ আছে, কিন্তু তাদের ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লিকেবল না। যেমন হচ্ছে যে একজন ব্যক্তি, যেমন আপনার আনলিস্টেড যেগুলো আছে মানে প্রাইভেট লিমিটেড যেগুলো আছে, তো সেগুলোর হচ্ছে যে একজন ব্যক্তি চেয়ারম্যান, একজন ভাই গত ক্লাসে বলেছিল যে সেই খুব সম্ভবত আরএফএল এর যে হচ্ছে চেয়ারম্যান বোর্ডের, সেই হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর বা সিইও।
তো এইটা তো আমাদের কর্পোরেট গভর্নেন্স কোডে এটাকে অ্যালাউ করছে না। এটা সাংঘর্ষিক। এটা বলছে না একজন ব্যক্তি দুইটা পোস্ট মানে হোল্ড করতে পারে না। এখন কেন হোল্ড করতে পারে না? আপনি দেখেন, আপনি যখন পলিসি মেক করবেন, আপনি যখন স্ট্র্যাটেজি ফর্মুলেট করলেন, স্ট্র্যাটেজি ফর্মুলেট করে আপনি যদি সেটাকে আবার ইমপ্লিমেন্ট করতে যান, তখন হচ্ছে প্রবলেম হতে পারে। এই কারণে বলছে যে এটা ইমপ্লিমেন্ট আরেকজনের দ্বারা করবেন, আপনি সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে লুক আফটার করবেন এজ এ চেয়ারম্যান অফ দ্য বোর্ড। এই কারণে সেম পোস্ট এটা বলে নাই। তবে হ্যাঁ, এই যে বললেন আনলিস্টেডের ক্ষেত্রে, আনলিস্টেডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। আমি কি আনসারটা দিতে পেরেছি? জি স্যার। আনলিস্টেড তাহলে এই নিয়ম মানে কর্পোরেট গভর্নেন্সের এই নিয়ম না মানলে এটার জন্য কোনো মানে বাধ্যবাধকতা নাই, মানবে বা না, মানবে না। কোনো বাধ্যবাধকতা নাই। এই কোড তাদের মানতে হবে না। এই কোড দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লিস্টেড যে কোম্পানিগুলো আছে শুধু তাদেরকেই সে রেগুলেট করতে পারবে। এই কারণে তো কিন্তু গভর্নমেন্ট আমার এই যতটুকু কারণে তো ধারণা বা আমি গভর্নমেন্ট যতটুকু দেখেছি, কিছু আনলিস্টেড কিছু আনলিস্টেড কিছু কোম্পানিও আনলিস্টেড স্যার আসলে কর্পোরেট গভর্নেন্স মেনে চলে, বা ওদের সেটা করতে ডিরেক্টর পারে। ডিরেক্টর সবই সেটা আছে, তো এই জন্য আমার সেটা কোয়েরিটা ছিল। না, ডিরেক্টর তো তাহলে সবারই এটা গুড থাকবে। প্র্যাকটিস, রাইট? হ্যাঁ, ডিরেক্টর সবারই থাকবে, সেই প্র্যাকটিস সে করতে পারে। সেটাতে সে প্র্যাকটিস যদি সে করে, তার জন্য তো তাকে আর ফাইন করা হবে না, তার জন্য তাকে ওয়েলকাম জানানো হবে। ভালো, আপনি এই কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস করলে ভালো। অল পার্টিস বা অল স্টেক হোল্ডারের ইন্টারেস্ট যেখানে প্রোটেক্টেড হবে, এই গভর্নেন্স যদি আপনি মেনটেন করেন তা ভালো। সেখানে আপনার সিঙ্গেল ম্যানেজমেন্ট থাকছে না। হ্যাঁ, সেখানে ডেলিগেশন অফ দ্য অথরিটি থাকবে, ডিসেন্ট্রালাইজেশন থাকবে বিজনেসের, সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সবকিছুই থাকবে। তো সেটা ভালো করতে পারে। এই এই কারণে তো গভর্নমেন্ট বিজনেসকে এনকারেজ করে যে তোমরা লিস্টেড হও। লিস্টেড হলে তখন গভর্নমেন্ট তাদেরকে আইনের আওতায় বেশি বেশি নিয়ে আসতে পারে। অনেক অর্গানাইজেশন আছে লিস্টেড হয় না, খুব ভালো বিজনেস করে। আপনি ধরেন ফার্মাসিউটিক্যালে যদি বলি, অপসনিন মোস্ট প্রবাবলি দে আর নট লিস্টেড, তারা তো খুব ভালো বিজনেস করে, তারা লিস্টেড। লিস্টেড হলেই দেন আপনার হচ্ছে যে আমাদের দেশে যে যে ফ্যামিলি বিজনেস কনসেপ্ট সব দেশে আছে, বাট আমাদের দেশে অনেক বেশি, বা টোটাল বিজনেসটাই ফ্যামিলি বিজনেস ওরিয়েন্টেড, তো সেই জায়গাতে তাদের কন্ট্রোলটা কমে যায়। যখনই লিস্টেড হবে তখন তাদের কন্ট্রোল কমে যায়, যার কারণে তারা লিস্টেড হতে চায় না। আচ্ছা, আরেকটু ডিরেক্টরস নিয়ে আরেকটু পড়ি, বোর্ড অফ ডাইরেক্টরস নিয়ে পড়ে দেন আমি সেই কর্পোরেট গভর্নেন্স কোডে যাব। আচ্ছা, এখানে দুইটা ডিউটির কথা একটু বলেছি, এটা আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ডিউটি অফ ট্রাস্ট এ ডিউটি অফ কেয়ার। ডাইরেক্টরদের দুইটা ডিউটি, একটা হচ্ছে ডিউটি অফ ট্রাস্ট, ডিউটি অফ কেয়ার। ডিউটি অফ ট্রাস্ট দ্যাট মিনস ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি টু দ্য শেয়ার হোল্ডার। ফিডুশিয়ারি মানে হচ্ছে লিগাল রেসপন্সিবিলিটি, যেগুলো ক্রিয়েট হবে আপনি যখনই ডিরেক্টর হয়ে যাবেন। যেমন আপনি একজন কোম্পানির যখন এমপ্লয়ি হয়ে যাবেন, এমপ্লয়ি জয়েন করা মাত্রই কিন্তু আপনি কিছু রেসপন্সিবিলিটি ক্রিয়েট হবে। দ্যাট মিনস হচ্ছে ওই প্রতিষ্ঠানের মানে আপনাকে যে জব ফাংশনটা দেওয়া হবে সেটাকে পারফর্ম করতে হবে, সেই কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে। এটা হচ্ছে ডিউটি অফ ট্রাস্ট, দ্যাট মিনস টু এক্সারসাইজ দ্য ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি টু দ্য শেয়ার হোল্ডার। দেন এ ডিউটি অফ কেয়ার টু এক্সারসাইজ রিজনেবল কেয়ার, ডিলিজেন্স এন্ড স্কিল। বিভিন্ন ধরনের স্কিল, হ্যাঁ, ইভেন কেয়ার টু দ্য বিজনেস। তো এই এই দুইটা ডিউটি এই আমাদের ডাইরেক্টরদের থাকবে। আর কি রোলটা মনে হয় আমরা দেখেছিলাম ডাইরেক্টরি কি রোল যেগুলো থাকবে, যেমন তারা স্ট্র্যাটেজি ফর্মুলেট করবে যেটা বলেছি, তারা কর্পোরেট গভর্নেন্স এন্ড ইথিক্যাল লিডারশিপ এনশিওর করবে, তারা ইথিক্যাল লিডারশিপ এন্ড কর্পোরেট গভর্নেন্স এনশিওর করবে। আমি বোর্ডের টাইপসটা দেখে দেন আমরা কর্পোরেট গভর্নেন্স ইয়েতে যাব। ফাইনাল ওভারসাইট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, দেন সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট এন্ড সুপারভিশন অফ দ্য সিইও। সিইও দের সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট এন্ড দ্য সুপারভিশন, হ্যাঁ, বা এক্সিকিউটিভ, শুধু সিইও না, আরো যারা আছে, যেমন হচ্ছে সিএফও, সিও, ঠিক আছে, তাদের ক্ষেত্রে। এটা মনে হয় আমি দেখেছিলাম। হুম, এই কারণে এটা আমি এখন পড়াচ্ছি না। বোর্ডের একটু কম্পোজিশনে যাব, এটা একটু আমি শেষ করব। এক্সিকিউটিভ বোর্ড, দেখেন বোর্ডকে বেসিক্যালি
এখানে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড আর একটা হচ্ছে নন এক্সিকিউটিভ বোর্ড। তো এক্সিকিউটিভ বোর্ড হচ্ছে যে সকল এক্সিকিউটিভ আছে এমপ্লয়ি, তাদেরকে নিয়ে যদি কোনো বোর্ড হয় সেটাকে আমরা বলবো এক্সিকিউটিভ বোর্ড। দ্যাট মিন ইনসাইড ডাইরেক্টর যেগুলো আছে, কারা, সিইও, সিএফও, সিইও এন্ড সিনিয়র এক্সিকিউটিভ যারা আছে, তাদেরকে নিয়ে যদি কোনো বোর্ড হয় তাদেরকে আমরা বলবো এক্সিকিউটিভ বোর্ড। আচ্ছা, আর নন এক্সিকিউটিভ বোর্ড, সেখানে কোনো সিইও মানে প্রতিষ্ঠানের যে এমপ্লয়ি, কোনো এমপ্লয়ি থাকবে না, এমপ্লয়ীদের বাইরে, যেমন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ঠিক আছে, কম্পোজড অফ এক্সটার্নাল মেম্বার হু আর নট ইনভলভ ইন ডে টু ডে অপারেশন। এখন তাহলে বাংলাদেশে স্যার কি ধরনের বোর্ড আছে? বাংলাদেশে বোর্ডকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আপনার টু টায়ার বোর্ড আর একটা হচ্ছে ইউনিটারি বোর্ড। সেটা আসি দেখি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট বোর্ড কনসিস্ট অফ নন এক্সিকিউটিভ ডাইরেক্টরস উইথ নো ফিনান্সিয়াল টাইস অফ দ্য কোম্পানি। ইন্ডিপেন্ডেন্ট বোর্ড বলতে বোঝানো হয়েছে যে এখানে ইন্ডিপেন্ডেন্ট পার্সন দ্বারা, যাদের সাথে কোম্পানির কোনো ফিনান্সিয়াল রিলেশনশিপ নাই, তাদের দ্বারা যদি কোনো বোর্ড হয় সেটি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড। মিক্সড বোর্ড, বাংলাদেশে এটা আছে যে মিক্সড বোর্ড আছে। মিক্সড বোর্ড মানে সেখানে এক্সিকিউটিভ থাকবে, নন এক্সিকিউটিভ থাকবে, বাংলাদেশে এটা প্রচলিত, বোথ এক্সিকিউটিভ অ্যান্ড নন এক্সিকিউটিভ। তো এটা কেন, এটা নেয়ার রিজনটা কি, যে এক্সিকিউটিভও থাকবে নন এক্সিকিউটিভও থাকবে? দেখেন, বোর্ডের ফাংশনটা কি, আমি আবারও চলে যাব, বোর্ডের ফাংশন স্ট্র্যাটেজি ফর্মুলেশন, পলিসি মেকিং। এখন সেই বোর্ডে যদি এক্সিকিউটিভ থাকে, এক্সিকিউটিভ দ্বারাই কিন্তু আপনার বোর্ডের যে মিশন এন্ড ভিশন, বোর্ডের যে স্ট্র্যাটেজি, বোর্ডের যে পলিসি, সেটা কিন্তু বাস্তবায়ন হবে। কারণ ডাইরেক্টর কিন্তু এমপ্লয়ীদের ফেস করে না, এমপ্লয়ীদের ফেস করে ম্যানেজিং ডাইরেক্টর। তো ম্যানেজিং ডাইরেক্টর কিন্তু এক্সিকিউটিভ, বাট চেয়ারম্যান বা আদার্স ডাইরেক্টর দে মে বি দ্য নন এক্সিকিউটিভ। এখন আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিক্সড বোর্ড বলছে। মিক্সড বোর্ড মিনস ইনক্লুডস বোথ এক্সিকিউটিভ এন্ড নন এক্সিকিউটিভ। আচ্ছা, নন এক্সিকিউটিভ কে নেয়ার রিজনটা কি? নন এক্সিকিউটিভ কে নেয়ার রিজনটা হচ্ছে যে আমি যদি ম্যানেজিং ডাইরেক্টর বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা চিফ অপারেটিং অফিসার বা চিফ মার্কেটিং অফিসার, এদেরকে নিয়ে যদি আমি স্ট্র্যাটেজি ফর্মুলেট করি, তাহলে তারা এই স্ট্র্যাটেজিকে ওন করবে। ইভেন এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের জন্য এমপ্লয়ীদেরকে তারা মোটিভেট করবে, এনকারেজ করবে, তাদের দ্বারা সে কাজটা করিয়ে নেবে। ইভেন সে বোর্ডের কাছে দায়বদ্ধ থাকবে। বোর্ড যখন একটা স্ট্র্যাটেজি নিল, বোর্ড যখন একটা পলিসি মেকিং করলো, বোর্ড যখন একটা ডিসিশন নিল, তখন কিন্তু ওই বোর্ডের নন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ হিসেবে ম্যানেজিং ডাইরেক্টর থাকার কারণে সে কিন্তু সেই ডিসিশনটা সে জানলো বা বুঝলো বা সে মতামত দিতে পারলো। পরবর্তীতে কিন্তু সে ম্যানেজিং ডাইরেক্টর যখন সেটা ইমপ্লিমেন্ট করবে, তখন কিন্তু এই ডাইরেক্টররা তাকে অ্যাকাউন্টেবল করতে পারবে। ইভেন ডাইরেক্টরদেরকে সেটা ওভারসাইট করা আরো অনেক ইজি। আচ্ছা, তারপর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বোর্ড আছে, যেমন হচ্ছে অ্যাডভাইজরি বোর্ড। এটা একটা সম্পূর্ণ একটা আলাদা বোর্ড, যারা শুধু অ্যাডভাইস করে থাকবে, কাদেরকে, ম্যানেজমেন্টকে অ্যাডভাইস করে থাকবে যে তারা কিভাবে অর্গানাইজেশনাল গোলকে অ্যাচিভ করবে। আর একটা হচ্ছে সুপারভাইজারি বোর্ড, যেটাকে টু টায়ার বোর্ড সিস্টেম বলছে, যে দুইটা বোর্ড থাকবে। টু টায়ার বোর্ড সিস্টেম হচ্ছে দুইটা বোর্ড থাকবে, একটা সুপারভাইজারি বোর্ড থাকবে আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট বোর্ড থাকবে। সুপারভাইজারি বোর্ডে হচ্ছে শুধুমাত্র নন এক্সিকিউটিভরা থাকবে, আর ম্যানেজমেন্ট বোর্ডে শুধুমাত্র এক্সিকিউটিভরা থাকবে। তো এটা হচ্ছে টু টায়ার বোর্ড। তো সুপারভাইজারি বোর্ড সেপারেটস ম্যানেজমেন্ট ফর ওভারসাইট দ্য ফাংশন। জার্মানি, নেদারল্যান্ড এন্ড ইউরোপের কান্ট্রি গুলোতে আছে। দেখেন, ম্যানেজমেন্ট বোর্ডের কাজ কি, তারা কিন্তু ডেইলি অপারেশনটা করবে। সুপারভাইজারি বোর্ডটা কিন্তু ওভারসি করবে কাকে, ম্যানেজমেন্ট বোর্ডকে। এই দুইটা বোর্ড এই জায়গায় দেখেন যে টু টায়ার বোর্ড, দুইটা বোর্ড থাকবে, সেটা হচ্ছে একটা সুপারভাইজারি বোর্ড আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট বোর্ড। তো সুপারভাইজারি বোর্ডের কাজ হচ্ছে ম্যানেজমেন্টকে ওভারসি করা, লুক আফটার করা, ম্যানেজমেন্টকে অ্যাকাউন্টেবল করা। আর ম্যানেজমেন্ট বোর্ডের কাজ হচ্ছে ডেইলি অপারেশন করা, যে পলিসি গুলো, যে স্ট্র্যাটেজি গুলো, যে প্ল্যান গুলো করেছে
আর অনেক ধরনের বোর্ড বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে প্রচলিত আছে। ফিডুশিয়ারি বোর্ড, এটা ফিডুশিয়ারি রিলেশন, এটা লিগাল রিলেশনশিপ থেকে যে বোর্ডটা তৈরি হয়, এগুলো আমাদের ওইভাবে না জানলেও হবে। আমাদের আচ্ছা, এখন এই যে বোর্ডের যে দুই ধরনের ক্লাসিফিকেশন দেখলাম, একটা হচ্ছে আমরা দেখলাম ইউনিটারি বোর্ড। ইউনিটারি বোর্ডটা আমাদের আসে না এখানে, তাই না? একটা টু টায়ার বোর্ড, ইউনিটারি বোর্ড, যেটা আমি বললাম যে ইউনিটারি বোর্ডের মধ্যে হচ্ছে যে বোথ এক্সিকিউটিভ আর নন এক্সিকিউটিভ থাকবে, আর টু টায়ার বোর্ডে দুইটা সম্পূর্ণ আলাদা বোর্ড হবে। আচ্ছা, এবার আমরা কর্পোরেট গভর্নেন্সের স্যার ইউনিটারি বোর্ডটা বোর্ডটাই কি আমরা তাহলে দেখব। মিক্সড বোর্ড? ইউনিটারি বোর্ডটা, সরি আবার একটু বলেন। আর একটা আপনি পড়াইছিলেন মিক্সড বোর্ড, কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন, হ্যাঁ, ওইটাই কি মিক্সড ইউনিটারি বোর্ড, বোর্ড? মিক্সড বোর্ড, আলটিমেটলি মিক্সড বোর্ড, রাইট, আলটিমেটলি মিক্সড বোর্ড। মিক্সড বোর্ড, ইউনিটারি বোর্ডটা আলটিমেটলি মিক্সড বোর্ড, সেটাই আমাদের দেশে প্রচলিত আছে। আচ্ছা, এই জায়গায় খুব এগুলো আমি একটু দ্রুত চলে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে পরবর্তীতে মনে হলো যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যেভাবে আসছে, এগুলো একটু টু দা পয়েন্ট আর একটু আমাদেরকে দেখতে হবে। এগুলো আমি একটু সামারিও করেছিলাম, আমি দেখলাম না সামারি করলেও কাজ হবে না। এগুলো আমি দ্রুত জাস্ট একটু বুঝিয়ে চলে যাচ্ছি, দেখেন। প্রথমে বলছে যে ডাইরেক্টর অফ দ্য বোর্ড, এই বোর্ড রেসপন্সিবিলিটি, এগুলো ডিটেল আমরা এখানে কর্পোরেট গভর্নেন্স মেকানিজমে আমরা একটু দেখবো। কি রোলস অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তারপর হচ্ছে ডাইরেক্টরদের রোল আমরা শুরুতে দেখেছি, এগুলো আমরা ওই জায়গাটা দেখবো। ওই জায়গায় আইনে এই জায়গাটাতে কি বলেছে এটা আমরা একটু দেখে আসি। প্রথমে বলছে সাইজ অফ দ্য বোর্ড। সাইজ অফ দ্য বোর্ড কিন্তু আমি সেদিন করেছি। কর্পোরেট গভর্নেন্স কোড বলেছে যে মিনিমাম, মানে 5 জনের কম নয় আর 20 জনের বেশি নয়। তো এখন কেস স্টাডি এগুলোর উপর বেসিস করে আসতে পারে, একটা সিনারিও দিয়ে বলতে পারে যে কতজনের আছে। আজকে আমি একটা কোশ্চেন অ্যানালাইসিস করব, এটা এটা যদি শেষ করতে পারি দেন একটা কোশ্চেন অ্যানালাইসিস করবো আজকে। মানে জাস্ট জানুয়ারিতে একটা কেস স্টাডি ছিল সেটা। তাহলে আমরা প্রথমে শিখে নিলাম যে 5 জনের কম নয়, 20 জনের বেশি নয়, এই হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে বলছে 1/5 টোটাল। এখন যদি 10 জন হয় তাহলে 1/5 কতজন? 2 জন। 2 জন। 2 জন। তাহলে সেক্ষেত্রে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর লাগবে। ঠিক আছে, 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর লাগবে। দেখেন, একটা জিনিস মাঝে একটু শেয়ার করি। আহ এটা একটা রিসার্চের রেজাল্ট। সেটা হচ্ছে যে আমরা বলছি যে বোর্ড অফ ডাইরেক্টর, দে উইল ওয়ার্ক অন বিহাফ অফ দ্য শেয়ার হোল্ডার, রাইট? ফার্স্ট কনসেপ্ট কিন্তু তাই। কারণ বোর্ড অফ ডাইরেক্টরস আর employed or are selected by the shareholder। এই বোর্ড অফ ডাইরেক্টর কিন্তু শেয়ার হোল্ডার দ্বারা কিন্তু কি হয়, ইলেক্টেড হয়, যার কারণে দে উইল ওয়ার্ক অন বিহাফ অফ দ্য শেয়ার হোল্ডার। কিন্তু পরবর্তী কর্পোরেট গভর্নেন্স এর যে বিভিন্ন থিওরি আসছে, সেগুলো লিমিটেশন অ্যানালাইসিস করে বলছে যে না, আসলে এই বোর্ড অফ ডাইরেক্টর শুধু শেয়ার হোল্ডার ইন্টারেস্ট আসা উচিত না, কারণ এমপ্লয়ীদের ইন্টারেস্টও তাদের কাজ করা উচিত। বোর্ড অফ ডাইরেক্টর শুধু এমপ্লয়ি না, তাদের এনভায়রনমেন্টের ইন্টারেস্টে কাজ করা উচিত, তাদের সোসাইটির ইন্টারেস্টে কাজ করা উচিত। ঠিক আছে? তো তার মানে অল স্টেক হোল্ডার মিন করেছে, গভর্নমেন্টের ইন্টারেস্টে কাজ করা উচিত, রেগুলেটরি অথরিটির ইন্টারেস্টে কাজ করা উচিত। দেখেন প্র্যাকটিসটা কেমন, যদি ব্যাংকের ক্ষেত্রে যেটা আসছে, আমাদের দেশের ব্যাংকের ক্ষেত্রে নর্মালি শেয়ার হোল্ডার কি করে, শেয়ার পারচেজ করে, তারা ফাইন্যান্স করে, একটা লং টার্ম ফাইন্যান্স করে একটা অর্গানাইজেশন। ব্যাংকের ক্ষেত্রে যদি বলি, ব্যাংকের ক্ষেত্রে একটা শেয়ার হোল্ডার শেয়ার কিনে লং টার্ম ফাইন্যান্স করেছে। একটা ডিপোজিটরও কিন্তু ব্যাংকে ফাইন্যান্স করে, সে ডিপোজিট রেখে কিন্তু এটা ব্যাংকের কিন্তু একটা ফাইন্যান্সিং হয়। তো জেনারেলি ব্যাংকগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে ব্যাংকের মোটামুটি অলমোস্ট 13% হচ্ছে ক্যাপিটাল থেকে ফাইন্যান্স হয়, আর বাদ বাকি কত, 87%। 87% ফাইন্যান্স হয় ডিপোজিট থেকে। তাহলে
আপনার এই ব্যাংকের গভর্নেন্সের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তাহলে যদি 13% ব্যক্তি যদি সকল বোর্ড অফ ডাইরেক্টরকে নিয়োগ দেয়, তাহলে তারা তো 13% ব্যক্তির জন্য তারা কাজ করবে, আর বাদ বাকি 80%-এর ইন্টারেস্ট কে দেখবে? তার মানে এই ডিপোজিটরদের মধ্য থেকেও ব্যাংকের এখন নমিনেটেড ডাইরেক্টর বা ডিপোজিটররা যেন ঠিক করতে পারে হু উইল বি দ্য ডাইরেক্টর, তারা যেন সিলেক্ট করতে পারে। তাহলে সেই ডাইরেক্টর গুলো ডিপোজিটদের ইন্টারেস্টের জন্য কাজ করবে, কারণ ডিপোজিটরই তো হচ্ছে প্রায় ম্যাক্সিমাম 87% হচ্ছে ডিপোজিটর ফাইন্যান্সিং হয়, ডিপোজিটররা ফাইন্যান্স করছে। অথচ তাদের কোনো এজেন্ট নাই, কোনো প্রতিনিধি নাই, তাদের কোনো রাইটস নাই আপনার ডাইরেক্টর নিয়োগের ক্ষেত্রে। তো এটা একটা কেস, এটা একটা ইস্যু, যে দেখেন এরকম সিনারিও কিন্তু আছে। কিন্তু আলটিমেটলি তাহলে এখানে বোর্ড অফ ডাইরেক্টরকে আপনি শক্তিশালী করে সবকিছু করে, তারা তো শুধুমাত্র শেয়ার হোল্ডার ইন্টারেস্টের জন্য তারা কাজ করবে, তাহলে এত বড় এত বিশাল যে একটা মানে যে একটা অংশ আপনার ডিপোজিটর আছে, তাদের ইন্টারেস্ট কে দেখবে বলেন? তো সুতরাং আগামী দিনে এই ব্যাংকগুলোকে ভালো করতে গেলে আমি মনে করি যে ডিপোজিটরদের মধ্য থেকে হতে পারে, আপনার হচ্ছে যে ডাইরেক্টর নিয়োগ হতে পারে। কর্পোরেট গভর্নেন্স এর 2018 কোড, এগুলো আবার হয়তোবা সামনের দিনগুলোতে এগুলো আবার হয়তোবা চেঞ্জেস আসবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে। আসসালাম হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইসলাম, প্লিজ বলেন। বর্তমানে আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে একটা বিশাল একটা ক্রান্তিকাল গেল বা যাচ্ছে, ইদানিং কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ হয়েছে বেশ কিছু ব্যাংকে। এরাও কি ক্লায়েন্টদের বা ডিপোজিটরদের ইন্টারেস্টটা, তাদের স্বার্থটা দেখার দায়িত্ব মনে হয় বেশি তাদের এই ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ, না ঠিক বলেছেন। এখন একটু বলি এই জায়গাটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ক্ষেত্রে বলা হয়েছে যে কিভাবে নিয়োগ হবে। তো প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমরা আজকে দেখবো যে কিভাবে নিয়োগ হবে, কারা নিয়োগ হবে। তো ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা যাবে না। ওই অর্গানাইজেশনের সাথে আপনার কোনো প্রকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা যাবে না, তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন। তারপর আরো কিছু এক্সপিরিয়েন্স, এডুকেশন, এগুলো আরো কিছু কিছু কোয়ালিটি আছে। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের বাস্তবতাটা দেখেন বাংলাদেশে কিভাবে নিয়োগ হয়। শুধুমাত্র যে পট পরিবর্তন যখন হয়, সেই পরিবর্তিত পরিস্থিতির অনুকূলে যারা আছে, পক্ষে যারা আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়। ইভেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর একটা লাইনে হয়, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কখনো সারপ্রাইজিং হয় না। সে আপনি একজন কোয়ালিটি লোক, আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন। আপনার কাছে হঠাৎ করে ফোন আসে না যে ইউ আর গোয়িং টু বি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অফ এনআরবিসি ব্যাংক, এটা কখনো আসে না। আপনি জানবেন, আপনি বুঝবেন কে আপনাকে নিয়োগ দিল, সব আপনি বুঝবেন। এখন যখন আপনি বুঝতে পারলেন যে আমাকে নিয়োগ দেয়া হয়েছে, তখনই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েটেড। তার মানে আমাকে এটা সাস্টেন করাইতে হবে, আমাকে থাকতে হবে, তাদের বাইরে যাওয়া যাবে না। যারা আমাদেরকে নিয়োগ দিয়েছে, যে আমাকে নিয়োগ দিয়েছে, তার বাইরে যাওয়া যাবে না। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এইভাবে নিয়োগ হয়, আগেও ছিল, আবার এখন বর্তমানে যে একটা পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে, এখানে যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হচ্ছে কিভাবে হচ্ছে, ওই একই ভাবে হচ্ছে। যার কারণে সেই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে? মনে হয়, আমার মনে হয় না। তবে স্যার, এই- এখন যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর গুলো নিয়োগ হচ্ছে, এনারা কিন্তু যথেষ্ট প্রফেশনাল এবং কোয়ালিফাইড পারসন। দেখা যাচ্ছে কি প্রত্যেকটা বোর্ডে প্রফেশনাল লোক, এফসিএ বা এই ধরনের কোয়ালিটিফুল লোক বা এটা আইসিএস আগেও এ ছিল, কমপ্লিট করা। হুম। এটা আগেও ছিল প্রফেশনাল লোকজন আগেও ছিল, ঠিক আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট যারা হবেন, তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। আমি যেন তাকে না বুঝাই যে আমি তোমাকে নিয়োগ দিয়েছি, আমি গভর্নমেন্ট, আমি তোমাকে নিয়োগ দিয়েছি, এটা যেন না বোঝায়। তাকে বোঝানো উচিত যে আপনার প্রফেশনালিজম, আপনার কম্পিটেন্স, আপনার কোয়ালিটি, এটা দেশকে দেওয়ার আছে, তাই আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়েছেন, এবার আপনি কাজ করেন ইন্ডিপেন্ডেন্টলি। কিন্তু এই সবাই তো অ্যাপ্রোচ কি জেনেই যায় হয়? স্যার। স্যার, এই এ- অ্যাপ্রোচ এই না অ্যাপ্রোচ না কি না স্যার, কোথাও না। হয়? না স্যার, হ্যাঁ, এটা ওই সবাই স্যার সবাই পক্ষেই কাজ হয় যে করে।
সবাই হয় যে আমি আপনাকে নিয়োগ দিলাম, হ্যাঁ, এবার আপনি এনআরবিসি ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আমি আপনাকে নিয়োগ দিলাম। এই যে এই ল্যাঙ্গুয়েজে, ইনফরমালি এই ল্যাঙ্গুয়েজেই হয়। তো যার কারণে তারা ওই অন বিহাফ অফ দ্য এমপ্লয়ার দে ওয়ার্ক, দে কান্ট ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আই থিঙ্ক। দেয়ারফর এই 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 সিচুয়েশন থেকে আমরা কখনো বের হতে পারি না। কারণ এই রুলস এন্ড রেগুলেশন বা নিয়ম কানুনে যে সুন্দর করে যেভাবে আছে, ইভেন প্রত্যেকটা নিয়ম কিভাবে হয় বাংলাদেশে, যখন একটা প্রবলেম ক্রিয়েট হয়, প্রবলেমটা সলভ করার জন্য একটা নিয়ম হয়। তো সুতরাং তারপরও নিয়ম থাকার পরও সেই প্রবলেমটা কেন সলভ হচ্ছে না? আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে দেখেন স্যার ওয়ান লিস্টেড ফিফথ এর ক্ষেত্রে কোম্পানিতে বলছে। এত নিয়ম কানুন থাকার পরে, স্যার সরি, লিস্টেড লিস্টেড কোম্পানি। কোম্পানির এত নিয়ম কানুন মানে কর্পোরেট গভর্নেন্স কোড, হ্যাঁ এরা কর্পোরেট হ্যাঁ, গভর্নেন্স কোড থাকার পরেও এদেরই যদি এই অবস্থা হয়, যারা আনলিস্টেড পাবলিক কোম্পানি, পাবলিক লিমিটেড, তাদের তাহলে তো আরো বাজে অবস্থা। আছে বাজে অবস্থা। সেদিন আমার এক স্টুডেন্ট বলতেছে যে স্যার, একটা রিনাউন একটা লিস্টেড কোম্পানি, মানে 2 ইয়ার্স এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগারে মিল নেই। তার মানে আপনি গত বছর 16 কোটি টাকা দেখিয়েছেন, যেটা ক্লোজিং ব্যালেন্স, এ বছরে সেটা কি হবে? ওপেনিং ব্যালেন্স হবে 16 কোটি টাকা, সেখানে হয়েছে 47 কোটি টাকা। এটা হচ্ছে লিস্টেড কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা অ্যানামলি। ক্যান ইউ ইমাজিন? স্যার এগুলো কি এক্সটার্নাল অডিট হয় না? কেন হবে না? না হলে তো আপনি কিভাবে আসবে? আছে, আমাদের সেগুলো আছে, এই যে কর্পোরেট গভর্নেন্স এর কিভাবে অডিট হবে। আর আপনি কোম্পানি একটু একটু ভালো করে পড়ে নেবেন। কোম্পানি একটা আমি বলেছি যে কয়েকটা জিনিসকে খুব গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে অডিট, অডিট আর ডাইরেক্টর। হ্যাঁ, আর সেক্রেটারিয়াল প্র্যাকটিস যখন করবেন তখন আপনাদের কোম্পানি অ্যাক্ট লাগবে। সেক্রেটারিয়াল প্র্যাকটিসের যে স্যার এখানে সেক্রেটারিয়াল যে কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে বোর্ড মিটিং, হ্যাঁ, বুকস অফ অ্যাকাউন্টস, এগুলো আবার কোম্পানি অ্যাক্টের কিছু বিষয় আছে, সেগুলো লাগবে আপনার পরের পার্টে যেটা করবেন। অবশ্যই হয়, স্ট্যাটিউটরি স্যার অডিট এখানে বা একটু এক্সটার্নাল কনফিউশন অডিট হয়ে অবশ্যই যায় হয়। কোম্পানি, স্যার সরি। এখানে একটু কনফিউশন হয়ে যায় মানে কর্পোরেট গভর্নেন্স আর কোম্পানি ল যদি দুটো একসাথে পড়ি, এটা যেটা হয়, যেমন কোম্পানি লতে বলছে পাবলিক লিমিটেড কোম্পানিতে অ্যাটলিস্ট 3 ডিরেক্টর থাকতে হবে। আবার যখন কর্পোরেট হ্যাঁ, গভর্নেন্স কোড আসলো তখন আবার বললো লিস্টেড পাবলিক কোম্পানি গুলোতে হচ্ছে 5 থেকে 20 থাকতে হবে। তো এটা আসলে একটার সাথে একটা উল্টাপাল্টা হয়ে যায়, মানে উল্টাপাল্টার দুইটাতে কিছু নাই। অলমোস্ট ক্লোজ একই আমি রকম তো আর কি, সেটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, কনফিউশন হয়ে একই যায়। রকম। বাট আমি তো দেখিয়ে দিয়েছি, ইভেন যদি পরীক্ষায় কিভাবে আসে সেটা আমি দেখাবো যে আপনার কিভাবে আনসার করবেন, ঠিক আছে? একটা রেখেছি, আজকে একটা কেস স্টাডি আমি আচ্ছা ঠিক রেখেছি লাস্ট এক্সামে। আচ্ছা, একটু একটু মুভ করি, হ্যাঁ, স্লো হয়ে গেছি। সেটা হচ্ছে যে 1/5 এর কথা বলা হয়েছে, যদি কোনো সেখানে আপনার ফ্র্যাকশন হয় তাহলে নেক্সট ইন্টিজারকে আমরা সেটাকে ধরবো, হোল নাম্বার হিসেবে আমরা ধরবো, সেটা রাখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে এরকম দিয়েও কিন্তু কেস স্টাডি হতে পারে, বা এরকম দিয়েও হচ্ছে যে আপনার ট্রু আর ফলস হতে পারে, বা মাল্টিপল চয়েস হতে পারে। যে 13 জন, 13 জনে কিন্তু 1/5 কি হয়ে যাবে, ফ্র্যাকশন হয়ে যাবে, সেক্ষেত্রে আমার কিভাবে হতে পারে? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ফর দ্য পারপোজ অফ দিস ক্লজ ইন্ডিপেন্ডেন্ট মিনস এ ডাইরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কাকে মিন করা হবে? যে কোম্পানির শেয়ার হোল্ড করবে না। পরে বলেছে করতে পারে, সেটা হচ্ছে less than 1% অফ দ্য পেইড আপ ক্যাপিটাল। প্রথম কথাটা হচ্ছে আইদার ডাজ নট হোল্ড এনি শেয়ার ইন দ্য কোম্পানি, সে কোম্পানি শেয়ার হোল্ড করবে না। শেয়ার হোল্ড করলে কি হলো? তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো। কিন্তু পরবর্তীতে এটা যেটা রেখেছে সেটা একটা হিউম্যান রাইটস থেকে রেখেছে, সেটা হচ্ছে অর হোল্ড less than 1%। যদি সে হোল্ড করে তাহলে সে 1%-এর কম টোটাল পেইড আপ ক্যাপিটালের। হু ইজ নট দ্য স্পন্সর অফ দ্য কোম্পানি অর ইজ নট দ্য কানেক্টেড উইথ দ্য কোম্পানিজ অফ এনি স্পন্সর। সে কোনো স্পন্সর হতে পারবে না, বা স্পন্সর শেয়ার হোল্ডার হতে পারবে না সে। আচ্ছা, provided that spouse, son, daughter, father, mother, brother, sister, son-in-law and daughter-in-law shall be considered as family member। এখানে একটা ফ্যামিলি মেম্বারের কনসেপ্ট আছে, যে who holds 1% or more share of the total paid up capital of the company on the basis of family relationship or his or her family also shall not be mentioned। দেখেন, এখানে যে বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, সে 1%-এর কম হোল্ড করবে, ইভেন তার ফ্যামিলি মেম্বারও বলেছে যে আপনি একটা কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবেন, আপনার কোনো ফ্যামিলি মেম্বার 1%-এর বেশি পেইড আপ ক্যাপিটাল শেয়ার হোল্ড করতে পারবে না। তো
তো ফ্যামিলি মেম্বার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সন, ডটার, ফাদার, মাদার, সিস্টার, সিস্টার ইন ল, ডটার ইন ল, এগুলো দিয়ে কিন্তু কেস স্টাডিটা বানানো যাবে। যে আপনি ইউ আর গোয়িং টু বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আপনার সন আছে, ওই কোম্পানির এত পার্সেন্ট শেয়ার হোল্ড করছে, এরকম সিনারিওটা। তা আমি এই কারণে এটাকে একটু ডিটেইল নিয়ে আসছি, কারণ এইসব জায়গা থেকে দেখছি কোশ্চেন হয় বা হতে পারে সামনে। হু হ্যাজ নট বিন এন এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি ইন দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং ফিনান্সিয়াল ইয়ার, আপনি যে কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবেন তার 2 বছর এর মধ্যে আপনার যদি কোনো এক্সিকিউটিভ হয়ে থাকেন তাহলে আপনি হতে পারবেন না, মানে 2 বছর আগে হতে হবে। 2 বছর আগে যদি আপনি এক্সিকিউটিভ হন তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন, 2 বছরের মধ্যে হলে সেটা আপনি পারবেন। হু ডাজ নট হ্যাভ এনি আদার রিলেশনশিপ, অন্য কোনো রিলেশনশিপ থাকা যাবে না। পিকুনিয়ারি, দ্যাট ইজ ফিনান্সিয়াল রিলেটেড কোনো ইন্টারেস্ট আপনি থাকা যাবে না। উইথ এনি কোম্পানি অর এর সাবসিডিয়ারি, এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, উইথ এনি কোম্পানি অর এর সাবসিডিয়ারি অর অ্যাসোসিয়েট কোম্পানি। আপনি যে প্যারেন্ট কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে যাচ্ছেন, আপনার ওই কোম্পানির কোনো সাবসিডিয়ারি অর্গানাইজেশনের সাথে আপনার কি থাকতে হবে? কোনো ফিনান্সিয়াল রিলেশন থাকা যাবে না। যেমন হতে পারে আপনি তা একটা সাবসিডিয়ারি কোম্পানির আপনি একটা বড় সাপ্লায়ার, এটা থাকা যাবে না। ঠিক আছে? তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন না। হু ইজ নট দ্য মেম্বার অর ট্রেক হোল্ডার, ডিরেক্টর অর অফিসার অর এন স্টক এক্সচেঞ্জ, আপনি কোনো স্টক এক্সচেঞ্জের যদি কোনো ডাইরেক্টর হন বা অফিসার হন তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন না। হু ইজ নট এ শেয়ার হোল্ডার ডাইরেক্টর অ্যাকসেপ্টিং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ওই একই কথাটা আবার রিপিট করেছে। অর অ্যান ইন্টারমিডিয়ারি ইন দ্য ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট এখানে আরেকটু বড় করে বলেছে যে ক্যাপিটাল মার্কেট রিলেটেড কোনো কিছু যদি আপনি মেম্বার বা অফিসার হন তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন না। Who is not partner or an executive or was not a partner or an executive during the preceding 3 years of the concerned company's statutory audit firm, দেখেন এই জায়গাটা থেকে একটা প্রশ্ন হয়েছে গতবার, জাস্ট এই যে এই 7 নম্বর ক্লজ থেকে হয়েছে গতবারের প্রশ্নটা। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হু ইজ নট, কে হতে পারবে না, পার্টনার অর অ্যান এক্সিকিউটিভ অর ওয়াজ নট এ পার্টনার অর এক্সিকিউটিভ ডিউরিং দ্য প্রিসিডিং 3 years অফ দ্য কনসার্ন কোম্পানির স্ট্যাটিউটরি অডিট ফার্ম অর অডিট ফার্ম এনগেজড ইন দ্য ইন্টারনাল অডিট সার্ভিস অর অডিট ফার্ম কন্ডাক্টিং স্পেশাল অডিট অর প্রফেশনাল, মানে এক কথায় যে আপনি ওই অর্গানাইজেশনের গত 3 বছরের মধ্যে যদি কোনো অডিট করে থাকেন, ঠিক আছে, আর 2 বছরের মধ্যে এক্সিকিউটিভ হলেও তো হবে না, সেটা তো আমরা এর আগে দেখে আসছি, তাহলে আপনার সেই অর্গানাইজেশনের হতে পারবে না ইন্ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে যে গত লাস্ট ডেতে কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ হয়েছে, এনআরবিসি ব্যাংকের একজন এফসিএম এ নিয়োগ হয়েছে। তো সে যদি লাস্ট 3 বছরের মধ্যে ওই কোম্পানির যদি অডিট করে থাকতো তাহলে সে কিন্তু কি হতো না, ওই আপনার ওই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারতো না। হু ইজ নট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ইন মোর দেন 5 লিস্টেড কোম্পানি, আপনি এট এ টাইম 5টার বেশি কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন না। হু ইজ নট বিন কনভিক্টেড বাই দ্য কোর্ট অর কম্পিটেন্ট, যদি আপনি কোনো কোর্টের দ্বারা যদি কোনো কনভিক্টেড হয়ে থাকেন বা ডিফল্টার হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন না। হু হ্যাজ নট বিন কনভিক্টেড ফর এ ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অফেন্স যদি থাকে তার জন্য যদি আপনি কনভিক্টেড হয়ে থাকেন, কোন মোরাল টার পিছিয়ে যদি হয় তাহলে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবেন না। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড অর অ্যাপ্রুভড বাই দ্য শেয়ার হোল্ডার ইন দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং, এজিএম এ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কি হবে, অ্যাপয়েন্টেড হবে, ইভেন অ্যাপ্রুভড হবে। পোস্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস ক্যান নট রিমেইন ভ্যাকেন্ট ফর 90 days, 90 দিনের বেশি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর পোস্ট কখনো ফাঁকা থাকবে না। যদি ফাঁকা হয়ে যায় তাহলে কি হবে, দ্য টেনিউর অফ দ্য অফিস অফ এন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর শ্যাল বি ফর এ পিরিয়ড অফ 3 years, একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর 3 বছরের জন্য নিয়োগ হবে। হুইচ মে বি এক্সটেন্ডেড ফর 1 tenure অনলি, সেটা 1 বছর মানে একটা টেনিউর বাড়াবে, তার মানে একজন ব্যক্তি টানা 6 বছর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে, তারপরে একটা টেনিউর গ্যাপ দিয়ে পরে আবার সে হতে পারবে, সমস্যা নেই। কিন্তু টানা সে 6 বছর বা 2টা টেনিউর হতে পারবে, তার পরবর্তীতে একটা টেনিউর গ্যাপ দিয়ে পরবর্তীতে সে আবার হতে পারবে, সেটাই এখানে বলছে। ফর দ্য পারপোজ অফ কাউন্টিং টেনিউর অর টার্ন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এনি পার্শিয়াল টার্ম অফ টেনিউর শ্যাল বি ডিমড অর টু বি ফুল। কোয়ালিফিকেশন, এবার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর টেনিউর গুলো নিয়ে বললাম বা কে হতে পারবে, এবার কি কি কোয়ালিফিকেশন। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর শ্যাল বি এ নলেজেবল ইন্ডিভিজুয়াল উইথ ইন্টিগ্রিটি, এই যে ইন্টিগ্রিটি একটা শব্দ বলেছেন,
who is able to ensure compliance with financial laws, regulatory requirements and corporate law and can make meaningful contribution to the business. এটি হচ্ছে মূল বিষয়, যে অ্যাকচুয়ালি যারা নিয়োগ হয় সবাই নলেজেবল, ঠিক আছে। হু ইজ এবল টু এনশিওর কমপ্লায়েন্স উইথ ফিনান্সিয়াল ল, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, কর্পোরেট ল অ্যান্ড ক্যান মেক মিনিংফুল কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর শ্যাল হ্যাভ ফলোইং কোয়ালিফিকেশন, নিচের কোয়ালিফিকেশন থাকতে হবে। প্রথম কথাটা হচ্ছে বিজনেস লিডার। বিজনেস লিডার কারা? বিজনেস লিডার এন্ড কর্পোরেট লিডার ডিফারেন্স আছে কিন্তু। মঞ্জুর ইলাহি চলে গেলেন, অ্যাপেক্স গ্রুপের যে চেয়ারম্যান ছিলেন, সে হচ্ছে বিজনেস লিডার, ঠিক আছে। তো বিজনেস লিডাররা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে। Who is or was a promoter or director of an unlisted company having minimum paid up capital of টাকা 100 million, মানে যারা অলরেডি মানে 100 মিলিয়ন পেইড আপ ক্যাপিটালের কোন ডাইরেক্টর ছিল বা প্রমোটার ছিল, ঠিক আছে, বা চেম্বার অফ কমার্সের যারা মেম্বার, তারা বিজনেস লিডার, তারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে। কর্পোরেট লিডারের ক্ষেত্রে বলেছে যে হু ইজ or was a top level executive, that means CEO, managing director, CFO, head of finance and accounts, company secretary, তারা হতে পারে। ইভেন সেক্ষেত্রে ওই একই নিয়মটা বলেছে যে 100 মিলিয়ন আনলিস্টেড কোম্পানি অথবা কোনো লিস্টেড কোম্পানির যদি এই ধরনের পোস্ট যদি সে হোল্ড করে থাকে, তাহলে সে কর্পোরেট লিডার, ইভেন সে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারে। এখানে কিছু এক্সপ্লেনেশন দিয়েছে। 3 নম্বরে বলছে ফর্মাল অফিসিয়াল অফ দ্য গভর্নমেন্ট, তার মানে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার অর স্ট্যাটিউটরি অটোনমাস অর রেগুলাটরি বডি ইন দ্য পজিশন নট বিলো 5th গ্রেড। সে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, 5th গ্রেডের নিচে না, এরকম পে স্কেলে 15-এর যে পে স্কেল আছে, 15 পে স্কেলে, মানে বর্তমানে 2015 পে স্কেলে 5th গ্রেডের নিচে না, তারা কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে পারবে। ইউনিভার্সিটি টিচার হু হ্যাজ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইন ইকোনমিক্স, কমার্স অ্যান্ড বিজনেস অর ল, তারা কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। Professional who is or who was an advocate practicing at least in the High Court division of the Bangladesh Supreme Court, or chartered accountant or cost and management accountant or chartered financial analyst, chartered certified accountant। আপনি উপরে কোনো কিছুই ক্রাইটেরিয়া ফিল আপ করেন, আপনি কখনো সিএফও ছিলেন না, সিও ছিলেন না, বাট আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, দেন ইউ আর এলিজিবল টু বি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। Independent director shall have at least 10 years of experience in any field of the mention in clause B। এই যে বি এর ক্ষেত্রে যে 5টা আছে, দেখেন বি এর ক্ষেত্রে কি বলছে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর shall have the following qualification। তার মানে আপনি যদি কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হন, সেক্ষেত্রে আপনাকে বলেছে যার 10 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স লাগে। ইন স্পেশাল কেসেস, দেখেন লাস্টেরটা দেখেন, এটা হচ্ছে মজার বিষয়। ইন স্পেশাল কেসেস above qualifications or experience may be relaxed, দেখেছেন, টু দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য কমিশন। স্পেশাল কেসে সকল বাকিগুলোর কিছু কি হতে ভ্যালিডিটি পারে? থাকলো না। রিল্যাক্স হতে পারে, ঠিক আছে। এই একটা দিয়ে সবগুলোকে শেষ করে দিয়েছে আমি মনে করি, দরকার ছিল না। স্পেশাল কেসে কি, স্পেশাল কেসে কি আপনি একটা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট খুঁজে পাবেন না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাবেন না, একজন হাইকোর্ট ডিভিশনের লয়ার পাবেন না, বা অন্য কোনো বিজনেস লিডার পাবেন না, বা আপনি কর্পোরেট লিডার পাবেন না। বাংলাদেশে কি মানে কি সিচুয়েশন বা কি স্পেশাল কেস হতে পারে যে সব রিল্যাক্স করতে হবে? আপনার এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স মে বি রিল্যাক্সড। আর এটাই তো মানে এটাই গ্যাপ ক্রিয়েট এটা করে দিছে পলিটিক্যাল স্যার। কেস স্যার। হ্যাঁ, এই যে ডি নাম্বারে এসে করে দিয়েছে, তাহলে এত কিছু দরকারই ছিল না। তো সব ক্ষেত্রে আপনি ফিল করলেন, আপনার আপনার চিফ বা আপনার রেগুলেটর হিসেবে বা আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি মনে করলেন ইটস দ্য স্পেশাল কেস, হি অর শি মে বি দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, শেষ হয়ে গেল, আর তো কিছু লাগে। স্যার হ্যাঁ বলেন। এটা আমাদের সুবিধা হয়েছে পরীক্ষার ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারবো সবাই হইতে পারবে, কারণ স্পেশাল কেস তো আছে। পরীক্ষার ক্ষেত্রে এটা তো শুধু আপনি ডি নাম্বারে এইটুকু হয়ে গেল, আর বাদ বাকি হবে না। ধন্যবাদ। স্পেশাল এখন থাকলে যদি তখন বলে যে আপনি বলতে কি হবে। হইতে হবে না। পারবেন, মানে প্রশ্ন কেস দিলে এরকম আপনি যে আপনি কি হইতে পারবেন, আপনি হ্যাঁ আমি হইতে পারবো স্পেশাল কেসে যদি। স্যার এই জায়গায় দুইটা হ্যাঁ নোট না, দেওয়া যেতে পারে। একটা হচ্ছে যে হ্যাঁ না, হতে পারবে না, তার পক্ষে যুক্তি দেখাইতে হবে উপরের 3টা। আর যখনই যে হ্যাঁ আপনি হতেও পারবেন,
কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি অ্যাপ্রুভাল পেয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, এক্সামে আপনি যে বলেন যে আসলে স্পেশাল ক্লাসে যে কেউ হতে পারবে, হ্যাঁ, বা যে কেউ বলে নাই, বলছে যে অ্যাবভ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স মে বি রিল্যাক্সড। এবার আপনি অ্যাবভ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনি কিভাবে লিখবেন? তাহলে আপনাকে বলে আসতে হবে আগে অ্যাবভ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, তারপর আপনি সেটাকে রিল্যাক্স বলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সুতরাং সেভাবে পরীক্ষা দিলে হবে না। আর আইসিএম এর পরীক্ষায় আপনাকে খুব ইয়া করে দেবে, স্পেসিফাই করে দেবে। এখানে একাডেমিকের মতো কম্প্রিহেনসিভ লেখা না, যে শুরু করলেন একটা রচনা স্টাইলের, যে একদম শুরু করলেন আর একদম সব শেষ করে আসলেন 3 পেজ লিখে আসলেন বা 4 পেজ লিখে আসলেন, এরকম না। কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখবেন, একদম ভেরি স্পেসিফিক। স্যার, কর্পোরেট লিডার আর বিজনেস লিডারের পার্থক্য কি? আপনি বলছেন দুইটা এক না, একটু দেখি। কর্পোরেট লিডার, বিজনেস লিডার মূলত যারা অন্টারপ্রেনার, ঠিক আছে, তারা হচ্ছে বিজনেস লিডার, যারা বিজনেস করে। ঠিক আছে, যেমন ওই যে বললাম যে অ্যাপেক্স গ্রুপের যে চেয়ারম্যান 2 দিন আগে মনে হয় ইন্তিকাল করেছে, তো সে হলো বিজনেস লিডার। আচ্ছা, তো এই কথাটা আমি অনেকবার বলেছি, ডুয়ালিটি of the chairperson of the board of directors and managing directors or the CEO। এখানে বলেছে যে এটা ডুয়াল হওয়া যাবে না। কোম্পানি শ্যাল বি ফিল্ড বাই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। এই এই দুইটা পোস্ট দুইজন দ্বারা করতে হবে। ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ of the listed company shall not hold the same position in another listed company। তার মানে আপনি একটা কোম্পানির এমডি আছেন, আরেকটা কোম্পানির এমডি হতে পারবেন না। মানে এট এ টাইম আপনি দুইটা কোম্পানির সিইও হতে পারবেন না। চেয়ারপারসন অফ দ্য বোর্ড শ্যাল বি ইলেক্টেড কিন্তু ফ্রম স্যার, অ্যামং দ্য নন ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর অফ তো দ্য হওয়া যাবে কোম্পানি। না। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তো আপনি হতে স্যার, পারবেন। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 5টা আপনি হতে কোম্পানির পারবেন। হওয়া যাবে, রাইট, সর্বোচ্চ? হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা, সি নাম্বারে দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা প্রভিশন, সেটা হচ্ছে চেয়ারপারসন অফ দ্য বোর্ড শ্যাল বি ইলেক্টেড ফ্রম অ্যামং দ্য নন এক্সিকিউটিভ ডাইরেক্টরস অফ দ্য কোম্পানি। তাহলে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরের কম্বিনেশনটা কি হতে পারে? মিক্স, এক্সিকিউটিভ এন্ড নন এক্সিকিউটিভ, বাট যে চেয়ারপারসন হবে সে অবশ্যই কি হবে? নন এক্সিকিউটিভ হবে। গতদিন একজন একটা প্রশ্ন করেছিলেন, কেমন জানি এরকম টাইপের, আমি ভুলে গেছি। আচ্ছা, এবার ডি নাম্বারে এসে বলছে বোর্ড শ্যাল ক্লিয়ারলি ডিফাইন রেসপেক্টিভ রোলস এন্ড রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ারপারসন এন্ড দ্য ম্যানেজিং ডিরেক্টর। গত গতদিন প্রশ্ন করছিলেন যিনি, উনি করছিলেন যে এক্সিকিউটিভ ডিরেক্টর নন এক্সিকিউটিভ ডিরেক্টরের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, এটা এখন ক্লিয়ার হয়েছে না? জি, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, দেখেন এই বোর্ড যে চেয়ারম্যান সিলেক্ট করবে, চেয়ারম্যান হবে কাদের মধ্যে থেকে? নন এক্সিকিউটিভের মধ্যে থেকে। দেখেন এই জায়গাটাতে কিন্তু মানে ক- আমাদের অ্যাকাউন্টেবিলিটি বা এই জিনিসগুলো এনহ্যান্সিং হবে কিভাবে? বোর্ড অফ ডাইরেক্টরদের মধ্যে যারা যারা নন এক্সিকিউটিভ, তাদের মধ্যে থেকে বোর্ডের চেয়ার নির্ধারিত হবে। বাট বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে একজন এক্সিকিউটিভ থাকবে, দ্যাট ইজ ম্যানেজিং ডাইরেক্টর থাকবে। এখন বোর্ড অফ ডাইরেক্টর, বোর্ড খুব ক্লিয়ারলি আপনার ডিফাইন করে দেবে, ক্লিয়ারলি স্টেট করে দেবে যে চেয়ারম্যান বা বোর্ডের কি দায়িত্ব আর ম্যানেজিং ডাইরেক্টরের কি দায়িত্ব। রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ারপারসন এন্ড দ্য ম্যানেজিং ডাইরেক্টর। কারণ বোর্ড যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটা আলটিমেটলি আপনারা দেখে থাকবেন, যারা জব করেন আপনারা দেখে থাকবেন যে ম্যানেজিং ডাইরেক্টর এসে আপনাদেরকে বোর্ডের ডিসিশন জানাচ্ছে, যে বলতেছে এটা তো বোর্ডের ডিসিশন, এটা আমাদের করতে হবে, এটা আমাদের মানতে হবে, এটা এইভাবে করতে হবে, এখন থেকে এই সিস্টেম, এই পলিসি, এই চালু। বা যে কোনো একটা পলিসি রিলেটেড যদি একটা অর্গানাইজেশনে কখনো আহ দেখা দেয়, আনরেস্ট দেখা দেয়, ম্যানেজিং ডাইরেক্টর সেটা বোর্ডে প্লেস করে। আপনারা খেয়াল করে থাকবেন, ম্যানেজিং ডাইরেক্টর সিদ্ধান্ত নিতে পারে না, ম্যানেজিং ডাইরেক্টর সেটা শুনে বলে যে তাহলে ঠিক আছে, আপনাদের কথাগুলো শুনলাম, দেন আই উইল প্লেস অন দ্য বোর্ড, বোর্ড উইল টেক দ্যাট আলটিমেট ডিসিশনস। আচ্ছা, তারপর ইন অ্যাবসেন্স অফ দ্য চেয়ারপারসন অফ দ্য বোর্ড দ্য রিমেইনিং মেম্বার্স মে ইলেক্ট ওয়ান অফ দ্য দেমসেলভস ফ্রম নন এক্সিকিউটিভ অ্যাজ এ চেয়ারম্যান ফর দ্য পার্টিকুলার বোর্ড মিটিং। তো যদি কখনো বোর্ডের চেয়ারম্যান অ্যাবসেন্স থাকে বোর্ড মিটিং এ, তখন আবার বোর্ড সিদ্ধান্ত নেবে বোর্ডের মধ্যে থেকে যারা নন এক্সিকিউটিভ আছে তাকে চেয়ারম্যান করে সেই মিটিংটা করার জন্য। ইভেন রিজন অফ দ্য অ্যাবসেন্স অফ দ্য রেগুলার চেয়ারপারসন শ্যাল বি ডিউলি রেকর্ডেড ইন দ্য মাইনস। সে কেন ছিল না, সে বিদেশ ছিল নাকি সে অসুস্থ ছিল,
না অন্য কোনো কারণ ছিল, সেটা মাইনোটে লেখা থাকবে, কারণ অন্য একজনের চেয়ারপারসন করে সেটা করেছে। এটাও কিন্তু একটা মানে দেখেন আপনার জবাবদিহিতা নিশ্চিত করবে। কারণ আপনি যদি কোনো বাইপাস সিদ্ধান্ত নিতে চান, তাহলে বোর্ডের চেয়ারম্যান যেদিন নাই, সেদিন চেয়ারম্যান নাই, সেদিন আরেকজনকে চেয়ারম্যান করে আপনি মিটিং করে আপনি একটা ডিসিশন মনের মতো নিয়ে নিলেন। তাহলে চেয়ারম্যানকে বাইপাস করে ডিসিশন নেওয়া, এটা যেন না হয়। হ্যাঁ, চেয়ারম্যান না থাকতে পারে, এটা একটা নর্মাল সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে বলছে আপনি এটা মাই নোটসে নোট করে রাখতে হবে যে সে কেন ছিল না। আচ্ছা, 5 নম্বরে কোড অফ কন্ডাক্টে এসে বলছে ডাইরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার। এটা নিয়ে একটা প্রশ্ন হয়েছে বিগত সালে। ডাইরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা নিয়ে একটা প্রশ্ন হয়েছে যে ডাইরেক্টররা রিপোর্ট করবে শেয়ার হোল্ডার। আমরা এই জন্যই তো কর্পোরেট গভর্নেন্স পড়ছি। কর্পোরেট গভর্নেন্স পড়ছি তো শেয়ার হোল্ডার সিলেক্ট দ্য ডাইরেক্টরস অ্যান্ড দে উইল ওয়ার্ক অন বিহাফ অফ দ্য শেয়ার হোল্ডার। তাহলে কি ডাইরেক্টরের কিভাবে তারা কাজ করলো সেটা রিপোর্ট কাকে দিতে হবে? শেয়ার হোল্ডারকে দিতে হবে। এটা একটা রিপোর্টের কি কি অংশ বিশেষ থাকবে, এটা নিয়ে একটা বিগত সালে একটা প্রশ্ন হয়েছে। তো এখানে কি কি বিষয় থাকবে ডাইরেক্টরের রিপোর্টে? আপনারা আহ, যে কোনো একটা রিপোর্ট ডাউনলোড দিয়েও দেখতে পারেন, একটা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড দিয়ে দেখতে পারেন যে ডাইরেক্টরস এর কি কি ইস্যুগুলো শেয়ার হোল্ডারদের জন্য তুলে ধরেছে। এই যে কর্পোরেট গভর্নেন্স এর বা কোম্পানি অ্যাক্টের যে প্রভিশন গুলো, যে আহ, নিয়মগুলো বা যে ইস্যুগুলো তারা মনে করেছে যে এগুলো তুলে ধরা দরকার, এগুলোই প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানের ডাইরেক্টরস রিপোর্টে আছে। যেমন প্রথমটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি আউটলুক দিতে হবে, পসিবল ফিউচার ডেভেলপমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, টোটাল ওই ইন্ডাস্ট্রি নিয়ে। আপনার হচ্ছে যে পার্টিকুলার কোম্পানি না। যেমন ব্যাংক, আপনি যদি ব্যাংক হয়, ব্যাংকের যদি ডাইরেক্টরস রিপোর্ট হয়, তাহলে প্রথমে ব্যাংকিং ইন্ডাস্ট্রির একটা আউটলুক দিতে হবে, তার সম্ভাব্য ফিউচার নিয়ে দি- দিতে হবে। যেমন এখন ব্যাংকে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, তাহলে ট্রানজিশন পিরিয়ডটা আপনাকে কি করতে হবে? উল্লেখ করতে হবে যে বর্তমানে ব্যাংকে এরকম চলছে, ডিপোজিটর রাস্তা পাচ্ছে না, তারা ডিপোজিট উঠিয়ে নিচ্ছে। হ্যাঁ, তারপর আহ, অনেক ব্যাড লোন হচ্ছে বা হয়েছে, বা মানি লন্ডারিং হয়েছে, এক্স ওয়াই জেড, যেটাই হোক, সেটা ইন্ডাস্ট্রির আউটলুকটা দিতে হবে। আর পসিবল ফিউচার ডেভেলপমেন্ট, ফিউচার কি, ফিউচার ট্রাই করছে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ হচ্ছে, ব্যাংকগুলো ভবিষ্যতে হয়তো বা মার্জিং এ চলে যাবে, লাইক দ্যাট, এরকম। দেন সেগমেন্ট ওয়াইজ এন্ড প্রোডাক্ট ওয়াইজ পারফরমেন্স, এটা ডাইরেক্টরস রিপোর্টে থাকবে। এখন এগুলো একটু ভ্যারি করবে, যাদের প্রোডাক্ট আছে, যাদের প্রোডাক্ট নাই সেই অনুযায়ী এই ক্লজ গুলো ভ্যারি করবে। আপনার প্রোডাক্ট নাই, তাহলে আপনার প্রোডাক্ট না দিলেও হবে। রিস্ক এন্ড কনসার্ন ইনক্লুডিং ইন্টারনাল এন্ড এক্সটার্নাল রিস্ক ফ্যাক্টরস। ডাইরেক্টররা যদি কোনো ইন্টারনাল এক্সটার্নাল রিস্ক ফিল করে, যে রিস্ক গুলো আছে যেগুলো সাস্টেনেবিলিটির জন্য থ্রেট, সেটা আপনার ডাইরেক্টর রিপোর্টে বলে দিতে হবে শেয়ার হোল্ডারদেরকে। ডিসকাশন অন দ্য কস্ট অফ গুডস সোল্ড, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন হোয়ার অ্যাপ্লিকেবল, এগুলোর বিষয়ে একটা ডিসকাশন দিতে পারে। কারণ দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের সেলস এর মোটামুটি 60 থেকে 70% হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বা 50%, 50 থেকে 60%। তাহলে টোটাল সেলস এর 50 থেকে 60% একটা বড় মেজর পোর্শন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা ফিগারে থাকে শুধু, সেটা ব্রেকডাউন থাকে, নোটসে থাকে, ডিসক্লোজারে থাকে, বাট সেটা নিয়ে একটা ডিসকাশন দিতে হবে। কারণ কোম্পানিতে যত কস্ট রিলেটেড প্রবলেম হয়, সবগুলো এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, এই ডিসকাশন অন কন্টিনিউটি অফ এনি এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিজ এন্ড দেয়ার ইমপ্লিকেশন। যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা ঘটনা ঘটে থাকে যার ফলে একটা গেইন হয়েছে বা লস হয়েছে, সেটাও ডাইরেক্টরদেরকে জানাতে হবে। মানে এক কথায় এখানে হচ্ছে ফুল ডিসক্লোজার। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল আপনারা পড়েছেন, যে অর্গানাইজেশনে যা কিছু হবে সব কিছু ডিসক্লোজ করতে হবে। সেগুলো একটু ডাইরেক্টরস রিপোর্টে একটু ওরা বলে দিয়েছে, যে আলাদা আলাদা ভাবে বলে দিয়েছে। তারপর রিলেটেড পার্টি ট্রানজেকশন যদি হয়ে থাকে, সেটা জানাতে হবে।
A statement of utilization of proceed raised through public issue, right issue, or any other instrument, যদি কোনো পাবলিক ইস্যু থাকে তাহলে সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে। আইপিও, আরপিও, রাইট শেয়ার, এগুলো রিলেটেড যদি আপনার কোনো সিদ্ধান্ত থাকে, কোনো ইস্যু থাকে, সেটাও আপনাকে ডাইরেক্টরস রিপোর্টে জানাতে হবে। An explanation on any significant variance that occurs between quarterly financial performance and annual financial statements. Statement of remuneration paid to director, দেখেন, ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তার মানে শেয়ার ডাইরেক্টর রিপোর্টে ডাইরেক্টরেরা কতটুকু রিমুনারেশন নিয়েছে, ইভেন দো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে কতটুকু রিমুনারেশন দেওয়া হয়েছে, এগুলোর স্টেটমেন্টও দেওয়া হবে, এগুলো বলা হবে, তারা যেন সব জানতে পারে, কারণ আলটিমেটলি ওনার কারা তারা। স্টেটমেন্ট দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্ট কে করবে? ম্যানেজমেন্ট করবে, ঠিক আছে। স্টেটমেন্ট দ্যাট প্রপার বুকস অফ অ্যাকাউন্টস অফ ইস্যুয়ার কোম্পানি হ্যাভ বিন মেইনটেইন। স্টেটমেন্ট দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসি, আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসি করেছেন কিনা, আইএস মেনেছেন কিনা, আইএফআরএস মেনেছেন কিনা, এগুলো মেনে হয়েছে কিনা, সেটা আপনার ডাইরেক্টরস রিপোর্টে থাকবে। স্টেটমেন্ট দ্যাট সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল ইজ সাউন্ড অ্যান্ড ডিজাইন হ্যাজ বিন ইফেক্টিভলি ইমপ্লিমেন্টেড অ্যান্ড মনিটর, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা কেমন আছে, সেটা ইফেক্টিভ কিনা, সেটা মনিটর করা হয় কিনা, সেটা কি অবস্থা, তার নিয়ে একটা ডিটেইল একটা থাকবে। Statement that minority shareholder have been protected from abusive actions, মাইনরিটি শেয়ার হোল্ডার যারা আছে, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যাদের আছে, তাদের বিষয়ে ডিটেইল একটা স্টেটমেন্ট থাকবে শেয়ার হোল্ডারদেরকে জানানোর জন্য। Statement there is no significant doubt upon the issuer ability to continue as a going concern if the issuer is not considered to be a going concern fact along with, হ্যাঁ, ডাইরেক্টর যদি মনে করে যে একটা গোয়িং কনসার্ন থ্রেট আছে অর্গানাইজেশনে, তাহলে সেটা ডাইরেক্টরস রিপোর্টে থাকবে শেয়ার হোল্ডারদেরকে জানানোর জন্য। A statement where key operating and financial data of at least preceding 5 years shall be summarized. দেখেন ডাইরেক্টরস রিপোর্টে 5 বছরের ফিনান্সিয়াল ডাটার যে কি ফিগার গুলো আছে, সব না, সেগুলো থাকতে হবে, সেগুলো দিতে হবে। An explanation on the reason if issuer company has not declared the dividend, দিতে হবে আপনি কেন ডিভিডেন্ড দেন নাই, ক্যাশ কেন দেন নাই, স্টক কেন দেন নাই, দিলে কেন দিয়েছেন সেটাও বলতে হবে। তো এরকম অনেকগুলো 24, মোস্ট প্রবাবলি 24, হ্যাঁ আছে। তা আমি মোটামুটি অনেকগুলো দেখিয়েছি, তো আপনারা এগুলো পড়বেন। এগুলো যদি 24 পড়েন, অ্যাটলিস্ট পরীক্ষায় 15টা লিখে আসতে পারবেন। আর যদি 15টা পড়েন, তাহলে 10টা লিখে আসতে পারবেন, ঠিক আছে। এইটা পড়বেন, এট দ্য সেম টাইম একটা প্র্যাকটিক্যাল একটা অ্যানুয়াল রিপোর্ট বের করে ডাইরেক্টরস এর রিপোর্টটা মিলাবেন এর সাথে মিলছে কিনা। এগুলো যদি মেমোরাইজ করেন আসলে খুব একটা থাকবে না, মেমোরাইজও কিছুটা করতে হবে, এট দ্য সেম টাইম জিনিসগুলোকে আপনার জাস্ট চোখের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ডাইরেক্টরস রিপোর্ট। এগুলো একটার মধ্যে আরো অনেকগুলো বলা আছে, যেমন ম্যানেজমেন্ট ডিসকাশন রিলেটেড আরো অনেকগুলো বলা আছে, সেগুলো থাকবে। ম্যানেজমেন্টের কিছু ডিসকাশন থাকে, যেমন পলিসি, কোনো এস্টিমেশন যদি থাকে, সেই এস্টিমেশন কে করবে? ম্যানেজমেন্টই করেছে। কোনো ভ্যালুয়েশন যদি থাকে, সেগুলো কিভাবে করেছে, সেগুলো কেন দরকার হয়েছে, সেই জিনিসগুলো দিতে হবে ডাইরেক্টরস এর রিপোর্টে। বলেন এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? সবাই খুব নীরব আছেন, ক্লাস বোর্ড হয়ে গেছে, একটু গল্প করে নেই। স্যার আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করছেন স্যার, এটা কোশ্চেনটা যদি, এ তো সব লেখা অনেকখানি বড়, তো অনেক বড় বিষয় তো। হ্যাঁ অনেক বড়, অনেক বড়। কোশ্চেনটা কেমন আসছে, কোশ্চেনটা কেমন আসছে আমি একটু দেখি। দেখি কোশ্চেনটা কেমন আসছে। এই যে দেখেন,
কোশ্চেন 3 পেয়েছেন? Mention at least 10 additional statements to be included in the director's report prepared under the Companies Act 1994 in the line with the corporate governance code issued by the Bangladesh Securities and Exchange Commission dated 3 June 2000। জি স্যার, মিনিমাম আছে? 10টা হ্যাঁ, লিখতে হবে। অ্যাটলিস্ট 10টা এডিশনাল স্টেটমেন্ট দিতে হবে ডাইরেক্টরসদের। ঠিক আছে, ডাইরেক্টরস রিপোর্টে থাকতে হবে। তো এই কারণে দেখতে হবে, আমাদের সবগুলোই দেখতে হবে, সবগুলো বুঝতে হবে, বাট এইভাবে আসতে পারে। তাহলে একটা কোশ্চেন অ্যানালাইসিস করতে চেয়েছিলাম, সেখানে চলে যাই। এই জানুয়ারিতে এই কোশ্চেনটা আসছে, কিন্তু এই কোশ্চেনটা পড়ার জন্য, আপনার এই কোশ্চেনটা আনসার করার জন্য একটু কোম্পানি একটা জানতে হবে। হুম কিন্তু এটা কর্পোরেট গভর্নেন্সের সাথে মিল রেখেই প্রশ্নটা করেছে। একটু আমরা এখানে আদান হচ্ছে। আচ্ছা, শুরু করতে পারি, এটা দিয়ে আমরা শেষ করে দেবো, 12:30টার মধ্যে শেষ করবো আমরা। দেখেন, এক্স ওয়াই জেড পিএলসি ইজ এ প্যারেন্ট কোম্পানি। এই জিনিসগুলো একটু ইয়া করে পড়তে হবে ক্লিয়ারলি। রেজিস্টার্ড ইন বাংলাদেশ হুইচ ইন্টেন্ডস টু এস্টাবলিশ এ প্রাইভেট কোম্পানি নেম আরএসটি। তারা একটা প্রাইভেট কোম্পানি করতে যাচ্ছে, নাম হলো কি? আরএসটি। আফটার এক্সপ্লোরিং দ্য বিজনেস অপরচুনিটি, হু উইল সাপ্লাই র মেটেরিয়ালস। এই যে দেখেন, হু উইল সাপ্লাই র মেটেরিয়ালস টু দ্য প্যারেন্ট কোম্পানি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তার মানে এক্স ওয়াই জেড একটা প্যারেন্ট কোম্পানি, তারা একটা সাবসিডিয়ারি কোম্পানি করবে, যারা তাদেরকে কি দেবে? র মেটেরিয়াল দিবে। A forthcoming board meeting will be held in the next month. The chairman of the parent company is seeking the suggestion from the company secretary. কোম্পানি সেক্রেটারি নিয়ে আমরা পড়ি নাই, যদিও আপনাদের এটা পরের পার্টে খুব ভালো পড়া আছে, বাট এখানেও কিছু জিনিস লাগবে। টু কমপ্লাই দ্য কোম্পানিজ অ্যাক্ট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। অ্যাকচুয়ালি কোম্পানি সেক্রেটারি হচ্ছে কে জানেন? একটু বলি, এটা হচ্ছে কোম্পানি অফিসার। অফিসার বলতে যাকে বোঝাই, তাই সে হচ্ছে কোম্পানি সেক্রেটারি। টু কমপ্লাই দ্য কোম্পানিজ অ্যাক্ট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফার্স্ট ডাইরেক্টর, ফার্স্ট অডিটর অফ দ্য নিউ কোম্পানি। মানে চেয়ারম্যান এই অফিসারের সাথে কথা বলতেছে, তার সাজেশন নিতে চাচ্ছে যে কোম্পানি অ্যাক্টকে মিল রেখে আমি ফার্স্ট ডাইরেক্টর, ফার্স্ট অডিটর, এগুলি কিভাবে নতুন কোম্পানি নিয়োগ দিতে পারি। দ্য অডিটর এমএস পিকিউ এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওয়ার্ক অ্যাজ এ স্ট্যাটিউটরি অডিটর এক্স ওয়াই জেড পিএলসি। মানে কি? এমএস পিকিউ এন্ড কোম্পানি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে অলরেডি এক্স ওয়াই জেড, তার মানে প্যারেন্ট কোম্পানি স্ট্যাটিউটরি অডিটর, মানে এক্সটার্নাল অডিটর। For last few years, one director requested the chairman to appoint the existing auditor of XYZ PLC. একজন বলছে যে তাহলে তো তাকেই করা যায়। ওয়ান ডাইরেক্টর রিকোয়েস্ট করছে চেয়ারম্যানকে টু অ্যাপয়েন্ট দ্য এক্সিস্টিং অডিটর অফ দ্য XYZ PLC। তার মানে হচ্ছে পিকিউ এন্ড কোম্পানি যে প্যারেন্টের অডিটর আছে, তাকে সাবসিডিয়ারির জন্য দেওয়া যায়।
for new company RST to ensure governance as they have experience with the parent company। বলছে যে তার যেহেতু প্যারেন্ট কোম্পানি এক্সপিরিয়েন্স আছে তাকেই দেওয়া যায়, এটা একজন রিকোয়েস্ট করেছে। Make suggestions and comment on the following circumstances. Make suggestion and comments on the following circumstances. Circumstances গুলো কি? The chairman wants to nominate Mr. John. মিস্টার জনকে সে নমিনেট করতে চাচ্ছে। আর জন হচ্ছে ডাইরেক্টর অফ RST লিমিটেড। RST ডাইরেক্টর। RST কোনটা? RST হচ্ছে আমার কি সাবসিডিয়ারি। হু ইজ অলসো ডাইরেক্টর অফ XYZ PLC। সে প্যারেন্টেরও কি পিএলসি, সরি প্যারেন্টেরও সে হচ্ছে ডাইরেক্টর। উইল দেয়ার বি এনি ভায়োলেশন অফ দ্য রুলস ফর দিস অ্যাপয়েন্টমেন্ট? ইফ এনি ভায়োলেটস, হাউ উইল ইউ অ্যাড্রেস দিস? কোশ্চেনটা বুঝেছেন? কোশ্চেন ফার্স্ট অফ অল বুঝতে হবে। কোশ্চেনকে আপনারা একদম ভেঙে চুরে শেষ করে দিবেন, তাহলে কোশ্চেন বুঝতে পারবেন। যত কোশ্চেন ভাঙতে পারবেন তত কোশ্চেন বুঝতে পারবেন। XYZ একটা প্যারেন্ট কোম্পানি, তারা একটা RST কোম্পানি করতে যাচ্ছে সাবসিডিয়ারি, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ইস্যু আছে। সেই ইস্যুটা হচ্ছে RST কোম্পানি প্যারেন্ট কোম্পানিকে কি দেবে? র মেটেরিয়াল দেবে। যে RST কোম্পানি যখন প্যারেন্ট কোম্পানিকে র মেটেরিয়াল দেবে, প্যারেন্ট কোম্পানির সাথে তার তো প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ আছে, আরো একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে রিলেটেড পার্টি। রিলেটেড পার্টি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে অনেক কথা বলা আছে, এটা আপনারা একটু দেখে নেবেন, কারণ প্রত্যেকটা জায়গায় এই রিলেটেড পার্টি আসতেছে, এটা লাগবে। রিলেটেড পার্টি কাকে বলে, কোন সিচুয়েশনে রিলেটেড পার্টি হবে, এটা IFRS এ আছে, এটা একটু কষ্ট করে একটু দেখে নেবেন। সে কিন্তু রিলেটেড পার্টি হয়ে গেল। আচ্ছা, এখন বলতেছে মিস্টার জন একজন ব্যক্তি যাকে RSTর আগে প্রথমে ডাইরেক্টর, এখানে আমাদের কি বলছে যে ডাইরেক্টর আর ফার্স্ট অডিটর এই দুইটা নিয়োগ নিয়ে বলছে যে সে কিন্তু অলরেডি XYZ PLC সে ডাইরেক্টর, তাকে RST ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিলে কোনো কি ভায়োলেশন হবে রুলসের? বলেন তো আপনারা। হবে ভায়োলেশন তো হওয়ার কথা মনে হয় এখানে হবে স্যার। ভায়োলেশন হবে স্যার, ভায়োলেশন হবে। একসাথে একসাথে দুইটা ডাইরেক্টর থাকতে পারবে না। দুইটা জি, ডাইরেক্টর থাকা যাবে না কেন? দুইটা ডাইরেক্টর থাকা যাবে, বাট সাবসিডিয়ারি কোনো কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছুতে যদি সে অলরেডি ইনভলভ থাকে, সেক্ষেত্রে সে ওই ওই কোম্পানির রিলেটেড 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 পার্টি হওয়ার কারণে হতে পারবে। সাবসিডিয়ারিতে যেহেতু আছে স্যার দুইটা। হ্যাঁ, না সাবসিডিয়ারি তো নেই, ভুল বুঝতেছেন। সে প্যারেন্টের ডাইরেক্টর আছে। জি, এই জন্য তো তাকে সাবসিডি সাবসিডিয়ারিতে করা যাবে না, কারণ ওইটা তো স্বার্থ সংশ্লিষ্ট এবং সে একটা ভেন্ডরও, তার রিলেটেড পার্টি। না আপনি এই কথাটা কিসের বেসিসে বললেন যে তাকে সাবসিডিয়ারিতে করা যাবে না? ওই যে এখানে তো কোশ্চেনটা এরকম যে ও তো অলরেডি মাদার কোম্পানি প্যারেন্ট কোম্পানিতে ডিরেক্টর হিসাবে আছে, না তাকে কোশ্চেন আরএসটি আছে, কিন্তু ডিরেক্টর করতে আপনাকে চাচ্ছে। তো আপনাকে তো বলে দিয়েছে এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে আপনাকে আনসার করতে হবে। ভায়োলেশন অফ রুলস অনুযায়ী আর কি ওই ওই পার্টিকুলার। এটা আনসার করতে হবে কোম্পানি অ্যাক্ট আর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড, এই দুইটাকে কমপ্লাই করে আনসার করতে হবে। ঠিক আছে? এই এই দুইটাকে কম, এই মানে ওই জায়গায় যা বলা আছে তাই। কোশ্চেনে কি বলা আছে এটা আমার ম্যাটার না, কোশ্চেনে বলাগুলো আমরা ধারণ করব, কিন্তু তার সাথে আমরা আমাদের মূল ফ্রেমওয়ার্ক হচ্ছে কোম্পানি অ্যাক্ট আর হচ্ছে ইয়েতে। তবে আমার ওই কর্পোরেট গভর্নেন্স মেকানিজম আরেকটু পড়া হয়নি, তো আরেকটু পড়া হলে জিনিসটা ক্লিয়ার হবে, আরেকটু পরে অ্যানালাইসিস করলে ভালো হতো। দেখেন এই জায়গাটাতে যেমন একটা জায়গায় বলা হচ্ছে যে আহ আমরা পাবো ওই যখন মেকানিজমটা আরো একটু ভিতরে ঢুকবো, যে প্যারেন্ট কোম্পানি তাদের বোর্ড অফ ডাইরেক্টর থেকে সাবসিডিয়ারি কোম্পানিকে লুক আফটার করার জন্য একটা প্রতিনিধি তারা সেখান থেকে ডাইরেক্টর দিবে। তাহলে যদি প্যারেন্ট কোম্পানি, যদি কর্পোরেট গভর্নেন্স কোডে যদি এটাই বলা থাকে যে প্যারেন্ট কোম্পানি যদি তাদের ডাইরেক্টর থেকে যদি সাবসিডিয়ারি কোম্পানিকে ডাইরেক্টর দিতে পারে, শুনেন বাংলাদেশে এরকম কোম্পানি আছে যেটাকে ডাইরেক্টর, মোস্ট অফ দ্য ডাইরেক্টর হচ্ছে নমিনেটেড ডাইরেক্টর। তো নমিনেটেড ডাইরেক্টর কেমন? নমিনেটেড ডাইরেক্টর হচ্ছে যে যেমন IDLC এর ক্ষেত্রে যদি বলি, একটা বড় নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এখন তাদের যে ফাইন্যান্সিংটা করেছে IDLC প্রচুর
লোন দিয়েছে আইডিএলসি কে সিটি ব্যাংক, এত মেটেরিয়াল অ্যামাউন্ট লোন দিয়েছে, সিটি ব্যাংক মনে করেছে আমার একজন ডাইরেক্টর সেখানে থাকা উচিত, যদি এই আইডিএলসি যদি ফেল করে তাহলে তো আমিও ফেল করব। তখন সিটি ব্যাংক তাদেরকে ডাইরেক্টর দিয়েছে, যেটাকে বলা হচ্ছে নমিনেটেড ডাইরেক্টর। আপনি দেখে থাকবেন সিটি আইডিএলসির ওয়েবসাইটে ঢুকে দেখে নেবেন যে তাদের ডাইরেক্টররা কারা। একইভাবে অন্য আরেকটা প্রতিষ্ঠান, তারা ওই আইডিএলসি কে প্রচুর ফাইন্যান্স করেছে, তারা একটা ডাইরেক্টর নিয়োগ দিয়েছে। যে কথাটা আমি একটু এর আগে ক্লাসে বলেছিলাম যে আমাদের এই ব্যাংকগুলোর ক্ষেত্রে যেটা করা যেতে পারে, তো এখানে দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট অফ মিস্টার জন, এটা নিয়ে তো আমাদের কথা। ডাইরেক্টর অফ আরএসটি, আরএসটি কি সাবসিডিয়ারি, এখানে দেয়ার ইজ নো লিগাল রেস্ট্রিকশন আন্ডার দ্য কোম্পানি অ্যাক্ট 1994 অফ বাংলাদেশ দ্যাট প্রিভেন্ট এ ডাইরেক্টর দ্য প্যারেন্ট কোম্পানি ফ্রম বিং অ্যাপয়েন্টেড অ্যাজ ডাইরেক্টর ইটস এ সাবসিডিয়ারি। এটা কোম্পানি একটা এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার ওই প্যারেন্ট কোম্পানি ডাইরেক্টর আপনার সাবসিডিয়ারি কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন। এটা হবে প্রথম কথা আমাদের কোম্পানি অ্যাক্টের দিয়ে। হাউএভার মিস্টার জন ইজ অলরেডি এ ডাইরেক্টর অফ মাল্টিপল কোম্পানিজ, তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে সে 5টার বেশি ডাইরেক্টর কিনা। তাহলে সেই কথাটা আপনাকে বলে দিতে হবে না। সে যদি প্যারেন্ট কোম্পানি ডাইরেক্টর হয় আবার সাবসিডিয়ারি কোম্পানি ডাইরেক্টর হয়েছে, তার মানে সে 2 নম্বর কোম্পানি ডাইরেক্টর হচ্ছে, সে তা আরো অন্য কোনো কোম্পানি ডাইরেক্টর আছে কিনা, সে 5টার বেশি তো হতে পারবে না। তাহলে সেই ক্লজটা আপনাকে বলতে হবে না, ম্যাক্সিমাম নাম্বার অফ ডাইরেক্টরশিপ অ্যালাউ আন্ডার দ্য ল। ম্যাক্সিমাম নাম্বার কয়টা? 5টা, সেটা যেন এক্সিড না হয়। আচ্ছা, এখন এইটা করতে যে আমাকে একটা জিনিস উল্লেখ করে দিতে হবে, সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা। যেহেতু আরএসটি আমার র মেটেরিয়াল সাপ্লাই করবে, তাহলে জন মাস্ট ডিসক্লোজ এনি পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট টু দ্য বোর্ড। জনের সেখানে কোনো পটেনশিয়াল কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, যদি থাকে সেটা বোর্ডের কাছে উল্লেখ করতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট শুড বি রেকর্ডেড ইন দ্য বোর্ড minutes and John should be abstain from voting on matters that involve transaction between two companies. তাহলে এই ধরনের ডাইরেক্টর যদি 2টা কোম্পানির যখন কোনো ম্যাটার আসবে তখন তারা কি দিতে পারবে না, ভোট দিতে পারবে না। এই হচ্ছে সংক্ষেপে এইভাবে আনসার করতে হবে একদম। আহ মানে যে ফ্রেমওয়ার্ক আছে, যে প্রভিশন আছে, প্রভিশনকে উল্লেখ করে। আমরা আমাদের মনের মতো করে এটা পারবো না আনসার করতে, কারণ এটা টোটালি ল বেসড। স্যার আমাদের প্রভিশন বা লয়ে স্যার আমাদের বা ম্যানুয়ালি সেকশনে কি আছে। জি জি, স্যার আমাদের ম্যানুয়ালি যে বলেন। কর্পোরেট গভর্নেন্স কোড 2018 আন্ডারে মানে কারা আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না, তার মাঝে একটা টপিক এরকম আছে যে হু ডাজ নট হ্যাভ এনি আদার রিলেশনশিপ ওয়েদার pecuniary or otherwise with the company হ্যাঁ or its subsidiary হ্যাঁ, or associate company। তাহলে তো সেই হিসাবে তো উনার তো এটা ভায়োলেট হয়ে যাওয়ার কথা না, এটা যে তার তো রিলেশনশিপ এটা তো আছে সাবসিডিয়ারি আর অ্যাসোসিয়েট কোম্পানির সাথে। হ্যাঁ আছে, কিন্তু আমাদের সেই ম্যানুয়ালের জায়গাটা তো 64 পেজের হুম, জি 4 নম্বর যে ইয়াটা আছে ওইটার মধ্যে ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটা আসলে ভায়োলেশন। আচ্ছা, দেখেন সেটা আমরা কিন্তু এই জায়গাটাতে দেখে আসছি। ইন্ডিপেন্ডেন্ট, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর না ডাইরেক্টর কোনটা, দেখেন তো। তার এটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, বাট হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট তাহলে তো ডাইরেক্টর আমরা ডিরেক্টর আমরা হিসেবে কি এটা বলতেছে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে বলছি এখানে? না, তাহলে এই যে এখানে অ্যাটলিস্ট ডিরেক্টর 5 এর যেটা হয়ে যে গেছে তো, 5টা কোম্পানির হতে পারবে ওইটা তো ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তো ডিরেক্টর বলছিল স্যার। প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, না এটা হচ্ছে ফার্স্ট ও ডাইরেক্টর নিয়ে বলা হয়েছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে বলা হয়নি। ঠিক আছে, জনের ফার্স্ট ডাইরেক্টর তার ফার্স্ট কার ডাইরেক্টরের সাবসিডিয়ারি ক্ষেত্রেও কি আরএসটি। তাহলে ওই পাঁচটার বেশি হইতে পারবে না? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরে যেমন 5টার বেশি হইতে পারে না, ফার্স্ট ডাইরেক্টরে কি একই নিয়ম যে 5টার বেশি একই সাথে সেট করতে পারবে না ডিরেক্টরশিপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টের বেশি ডাইরেক্টরশিপ হতে পারবে না তো। তারপরেও মনে হয়ে আপনার গেছে না, এই এর ফার্স্ট জন্য ডাইরেক্টরের প্রস্তুতি নিতে ক্ষেত্রেও হবে। যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, সেই ইস্যুটাও কিন্তু আমাদেরকে লিখে দিয়ে আসতে হবে। যে যদি কোনো কারণ আরএসটি দেখেন র মেটেরিয়াল সাপ্লাই করবে, তাহলে জন সেই র মেটেরিয়াল সাপ্লাই বা জনের কোনো বিজনেস আছে কিনা যেটা জন ওই আরএসটি কে প্রোডাক্ট দেয়,
ঠিক আছে। আরএসটি আবার সেটা XYZ কে দেয়, এরকম কোনো তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বা কোনো ইস্যু আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমাদের কনক্লুশন হবে দেয়ার ইজ নো ভায়োলেশন বাট প্রপার ডিসক্লোজার এন্ড ডকুমেন্টেশন শুড বি মেইনটেইন ইন ট্রান্সপারেন্সি এন্ড গুড গভর্নেন্স। এই কনক্লুশন না দিলেও হবে, এটা না দিলেও সমস্যা নেই, আমাদের এতটুকু বলে আসলেই হবে। ঠিক আছে। স্যার আজান হয়ে গেছে স্যার, নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, প্লিজ শিওর, শেষ করে দিচ্ছি, শেষ হলো না তো নেক্সট ক্লাস আগামীকাল, সমস্যা নেই, আগামীকাল আমরা দেখবো দ্য রেস্ট চ্যাপ্টার্স। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু মেটেরিয়ালসটা একটু দিলে ভালো হবে আসসালামু হোয়াটসঅ্যাপে। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার মেটেরিয়ালসটা একটু দিলে ভালো হবে।